আজ সকাল থেকে মুক্তা অনেক বেশি খুশি, কারণ সে সকালবেলা জানতে পেরেছে সে প্রেগন্যান্ট। এবং গ্রামে একটা কথা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। এক কান দু কান হতে হতে সকালের খবর দুপুর করাবার আগে পুরো গ্রামের মাথায় চলে গেছে। গ্রামের এই মাথা থেকে ও মাথা সবাই জেনে গেছে যে মুক্তার বাচ্চা হবে। এবং বিভিন্ন গৃহস্থ ঘরের বৌঝি মা দাদিরা এসে মুক্তাকে দেখে যেতে লাগলো। কেউ মুক্তার মাথায় হাত বুলিয়ে দেয়, কেউ মুক্তার গালে হাত বুলিয়ে দেয়, দোয়া করে। এক একজন এক এক কিছু করে সময় কাটায়। মুক্তার গ্রামের বাড়িতে মুক্তার বিয়ে হয়েছে। মুক্তার শ্বশুরবাড়ি থেকে মুক্তার বাবার বাড়ির দূরত্ব 150 মিটার বা তার চেয়ে একটু বেশি। মুক্তার বাবার বাড়িতে প্রবেশ করতে গেলে একটা খাল পার হতে হয়, এবং সেই খাল পার হতে হয় সাঁকো দিয়ে। সাঁকো দিয়ে যখন সে খাল পার হতে হয়, এই খাল পার হতে হতে এই সাঁকোর অবস্থাটা দুর্বল হয়ে পড়ে ধীরে ধীরে, কিন্তু ভেঙে যায়নি। সেদিন বিকেলবেলা বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরার পথে এই খালের এই সাঁকোর উপরে ওঠে মুক্তা, এবং সাঁকোর মাঝ বরাবর আসতে আসতেই সাঁকো না ভেঙে কাত হয়ে পড়ে যায় এক পাশে। তো ওই এক পাশে যখন পড়ে যায়, তখন পানির মধ্যে থাকা অবস্থায়, যেহেতু পড়ে গিয়ে পানির মধ্যে পড়ে যায় মুক্তা, ওই পানির মধ্যে থাকা অবস্থায় 1-2 সেকেন্ডের জন্য মনে হলো সে যখন পানির উপরে একবার তার মাথা উঠিয়েছিল, পাড়ে যে গাছগুলো আছে, যে গাছগুলোর মানে গোড়া অংশগুলো পাড়ের সাথে লেগে আছে, যেই জায়গার ভেতরে ফাঁকা থাকে, গাছের গোড়ার ভেতরে শেকড়গুলোর ভেতরে ফাঁকা থাকে, সেইখানে সে তার মনে হলো যে সুড়ঙ্গের মতো একটা জায়গা, এবং সেইখানে কেউ বসে আছে। কিন্তু পানিতে সে পড়ে গিয়েছিল, বাড়ির লোক খুব কাছেই ছিল, তাকে পানি থেকে টেনে তুলে। এবং সে কিন্তু আবার সাঁতার জানতো, এমন না যে সাঁতার জানে না, সে সাঁতার জানতো। মুক্তা সেদিন আর শ্বশুরবাড়ি রাতে ফিরে আসেনি, সেদিন থেকে সে বাবার বাড়িতেই থাকে। সকালবেলা সাঁকো আবার মেরামত করবে। ওই দিন রাতের বেলা মুক্তা একটা স্বপ্ন দেখে। মুক্তা স্বপ্নে দেখতে পায় যে ওই যে গাছের শেকড় সে দেখেছে, সেই শেকড়ের নিচে ভিতরে যে সুড়ঙ্গের মতো আছে, ওই সুড়ঙ্গের ভেতর থেকে কেউ বের হয়েছে, এবং বের হয়ে আস্তে আস্তে সাঁতার কেটে, নিঃশব্দে সাঁতার কেটে খাল পার বেয়ে ঠিক যেই ঘরের যে অংশে মুক্তা ঘুমিয়ে আছে, ঠিক ওই অংশের পাশে এসে সে মাটিতে কি যেন করছে। এরপর সে আবারও নিঃশব্দে খাল বেয়ে পানিতে নামে সাঁতার কাটে, এবং সেই গাছের শেকড়ের পেছনে সুড়ঙ্গের মধ্যে যে ঢুকে যায়। এই স্বপ্নটা দেখে মুক্তা, এবং এটা বিচ্ছিন্ন স্বপ্ন হিসেবে মনে করে না। প্রায় 40 কি 45 দিন পরে একদিন দুপুরে আত্মীয় স্বজন সবার সাথে খাবার দাবার খাচ্ছে। এমন সময় এই খাবার খাওয়া অবস্থা হঠাৎ বমি করে ফেলে মুক্তা, এবং একটু একটু করে বমি করতে 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 এক সময় কয়েক ফোঁটা রক্ত পর্যন্ত চলে আসে। মুক্তাকে তখনই হাসপাতালে নেওয়া হয়, মানে উপজেলা কমপ্লেক্স বা এরকম একটা জায়গায় নেওয়া হয়। সেখান থেকে বলে দেওয়া হয় যে না, সব ঠিক, কোনো সমস্যা নেই, সম্ভাব্য সন্তানের মা পুরোপুরি ঠিক আছে এখন। কিন্তু ওই বমি করার পর থেকে মুক্তার কেমন জানি লাগতে লাগলো। মুক্তার কেমন জানি মনে হচ্ছিল মুক্তার বেশি দিন বাঁচবে না। ওর এমন অনুভূতির পিছনে কারণ কিটা কেউ জানে না। মুক্তা সেদিন বাড়ি ফেরা আসার পর থেকেই বলছে যে আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। তো শ্বশুরবাড়ির লোকজন বোঝালো যে না, এটা তোমার ভুল। বাবার বাড়ি থেকে লোকজন এসে বোঝালো যে না মা, এটা তোর ভুল, তুই ভুল ধারণা করছিস, শরীর খারাপ হতেই পারে।
দুদিন পরে মুক্তা বেশ সন্ধ্যার দিকে, তখন আজান পড়ে গেছে, আজান শেষ, মাগরিব আজান শেষ, বেশ সন্ধ্যার দিকে শ্বশুর বাড়ি ফিরছিল বাবার বাড়ি থেকে। আসার পথে মুক্তা দেখতে পায় তার পথে যে রাস্তা ধরে সে এগিয়ে আসছে তার ডান দিকে সুপারি বাগানের মধ্যে তার এক পরিচিত দাদা এবং তার সাথে একজন সঙ্গী মাটি কোপাচ্ছে। তখন মুক্তা জিজ্ঞেস করে, ও দাদা, আপনি কি করছেন এখন এই অন্ধকারের মধ্যে? অন্ধকার হয়ে আসতেছে কিন্তু। তো একবার জিজ্ঞেস করার পরও তারা উত্তর দেয় না, তারা তাদের মতো কাজ করে যাচ্ছে। দ্বিতীয়বার জিজ্ঞেস করার পরও তারা উত্তর দেয় না, তারা তাদের মতো কাজ করে যাচ্ছে। তো মুক্তা কিছু মনে না করে সে চলতে শুরু করে। কয়েক কদম যাওয়ার পরে পেছন থেকে ওই লোকগুলা উত্তর দেয়। এবার পেছন থেকে তারা বলে, তুই না বারবার বলতেছিস তুই মরে যাবি, তুই না বারবার বলতেছিস তুই মরে যাবি, এই যে তোর জন্য আমি কবর করছি, এই যে দেখ তোর জন্য আমি কবর করছি, এইখানেই তোকে দাফন দিবে। তুই না মরতে চাস, তোর না মরার ইচ্ছা, তোর না মনে হচ্ছে তুই মরে যাবি, আয় আয়। তো এই কথা শোনার পরে মুক্তা সেখান থেকে মানে হনহনিয়ে দৌড়ের মতো করে হনহনিয়ে শ্বশুরবাড়ি ফিরে আসা এবং শ্বশুরবাড়ি ফিরে এসেই শ্বশুরবাড়িতে থাকা তার স্বামীর বোনকে সেই ব্যাপারটা জানায়। তো স্বামীর বোনের কাছ থেকে শাশুড়ি জানতে পারে এবং আরো কয়েকজন জানতে পারে যে মুক্তা আসার পথে সে অমুক দাদাকে দেখেছে। এখন সাথে সাথে অমুক দাদার কাছে খবর যায় যে অমুক দাদা কেন এরকম করলো, কেন ভয় দেখালো মুক্তাকে। কিন্তু সে অমুক দাদা বলল যে এটা কিভাবে সম্ভব, আমি তো আরেক জায়গায় বসে আছি, আমি তো দোকানের ধারে বসেছিলাম, নামাজের পর দোকানের ধারে বসে গল্প গুজব করছিলাম, আর যদি মাটির কবর খুঁড়তে আমি তাহলে সে কবর কই। বাস্তবেই কিন্তু যে জায়গাটায় মুক্তা ভয় পেয়েছে দেখেছে, যে জায়গায় এই দাদা এবং একজন সহযোগী সহ কবর খুঁজছে, সেখানে তারা যে কোনো খবর খুঁজে পায়নি। মুক্তার ধীরে ধীরে ভয় বাড়তে লাগলো। মুক্তার মনে হচ্ছিল যে কেউ সর্বক্ষণ তার দিকে নজর রেখেছে, কেউ একজন যে আসছে সে সেই মুক্তাকে মেরে ফেলবে। কারণ সে আসছে এই জন্যই মুক্তা কেন বাচ্চা প্রসব করবে, মানে মুক্তার কেন পেটে বাচ্চা আসবে, মুক্তার পেটে তো বাচ্চা আসা উচিত না, এই বাচ্চা অন্য কারো পেটে যাওয়া দরকার। এই জন্যই সে আসবে এবং সে মুক্তাকে মেরে মুক্তার সন্তানকে সে নিয়ে যাবে, এটা মুক্তার ধারণা। এবং সে তার ধারণা তার স্বামীকে বলতে লাগলো, তার মাথায় যে কথাই আসে তার স্বামীকে সে সেই কথাই বলে। শুরুর দিকে তার স্বামী সেটা পাত্তা দিত না, কিন্তু একদিন তার স্বামী দেখতে পায় মাঝরাতের দিকে মুক্তা কার সাথে যেন কথা বলছে, কার সাথে যেন বিড় বিড় করে কি এক অজানা ভাষায় সে কি যেন বলছে। এবং বলার সময় মুক্তার চেহারাটা ছিল এমন যে একটা মলিন, তার হাসি, মলিন একটা হাসি তার মুখে, দাঁত বের হয়নি, কোনো কিছু বেরোয়নি, কিন্তু একটা হাসি তার মুখের মধ্যে, মলিন একটা হাসি। সে মনে হচ্ছে ঘুমের মধ্যে কার সাথে যেন কথা বলছে, এবং যে যার সাথে কথা বলছে সে বলছে, হয়তো তাকে বলেছে যে তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দাও। তো ওই রকম মুখে মলিন হাসি রেখেই মুক্তা বলে যাচ্ছিল, আমি আমার বাচ্চা কিভাবে দিয়ে দেব, আমি আমার বাচ্চা কিভাবে দিয়ে দেব। তো মুক্তার জামাই বললেন কি যে তিনি তার দূরের আরেক সদরে এক পরিচিত ব্যক্তির কাছে যান, যে বললেন যে দেখুন ভাই, আমার স্ত্রীর এরকম বাচ্চা হবার আমাদের ব্যাপার স্যাপার আছে, তো ও তো রিসেন্টলি ওর সাথে কিছু ঘটনা ঘটা শুরু হয়ে গেছে, এখন করণীয় কি। তো সেই ব্যক্তি পরামর্শ দেয় যে আমল করুক,
পানি পড়া দেয় এবং একটা তাবিজের মতো কিছু দেয়, যেটা বেঁধে দিতে বলে হাতের মধ্যে। সেভাবে বেঁধে দেওয়া হয় হাতের মধ্যে। মাঝখানে বেশ কয়েকটা দিন আর কোনো সমস্যা নেই, প্রায় 1 থেকে 2 মাস। হঠাৎ একদিন সবার সাথে বসে সে খাচ্ছে, মানে হেঁচকির মতো এলো, মুক্তার হেঁচকির মতো এলো। এরপর মুক্তার গলা বেয়ে একদলা চুল বেরিয়ে আসে। একদলা চুল বেরিয়ে যখন আসে তার সাথে ছিল রক্ত, এবং এটা দেখলে বোঝা যাবে যে সদ্যই এই চুল মুক্তা গিলে ফেলেছে এবং সদ্যই মানে তখনই এই চুল আবার বেরিয়ে এসেছে। মানে এটা বোঝা যায়, হাল হকিকত দেখলে বোঝা যায়। তো ভবিষ্যতে যখন এইভাবে যখন চুল বেরিয়ে এলো, ব্যাপারটা তো আর এখন স্বাভাবিক পর্যায়ে না। ওই সময়ে মুক্তার আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করে সবাই। মুক্তা তখন একটা ট্রান্স স্টেটে, মানে সে কোন জগতে আছে সে জানে না। তাকে কেউ দেখলেই বুঝবে যে মুখটা কেমন যেন মলিন, কেমন যেন একটা মলিন মুখের মধ্যে একটা হাসি আঁকা, নিরুদ্দেশের মতো তার চাহনি। সে কি যেন বলছে, সে বিড়বিড় করে কি যেন বলছে। তো এক পর্যায়ে স্বামী আর সহ্য করতে না পারে কষে একটা চর মারে তার গালে, এবং সে চর মারার সাথে 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 তার হুঁশ আসে। তো স্বামীর হুঁশ আসলো, স্বামী দেখলো যে মুক্তার হুঁশ এসেছে, অবস্থা খুবই খারাপ। স্বামী তার সেই ব্যক্তিকে ফোন দেয় যে ব্যক্তির কাছ থেকে সে হাতে বাঁধার জিনিস নিয়ে এসেছিল, পানি পাওয়া নিয়ে এসেছিল। এদিকে শাশুড়ি যায় তার এক পরিচিত কবিরাজের কাছে, ওই জামাইয়ের বোন মানে সেই যায় আবার আরেকজনের কাছে। তারা পুরোপুরি শিওর যে মুক্তাকে কোনো কিছুতে আসর করেছে, কারণ এখন তারা 2-4 মেলানো শুরু করেছেন। ওই যে খাল না ভেঙে, খালের উপরে যে মানে সাঁকো সেটা না ভেঙে সেটা কিভাবে কাত হয়ে পড়ে, ওটার যে দুর্দশা ওটা তো ভেঙে পড়ার কথা। এছাড়া অনেকগুলো ব্যাপার আছে যেগুলোকে তারা মিলানো শুরু করে তখন। কিন্তু এদিকে মুক্তার সাথে ঘটছিল আরেকটা ঘটনা। মুক্তা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছিল কবর। মুক্তা দেখতে পাচ্ছিল কখনো ঘরের মধ্যে, কখনো বিছানার নিচে, কখনো রান্নাঘরে, তো কখনো উঠানে কবর খোঁড়া। এবং এই খোঁড়া কবরের মধ্যে সে কারোর মৃতদেহ দেখত, যে মৃতদেহটা পচে গলে একাকার, এমনভাবে পচে গেছে যে এইভাবে পচার কথা না। মানব দেহ হলে এইভাবে পচার কথাই না। এইরকম কবর দেখতে 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 মেয়েটা একেবারে আঁটোসাঁটো হয়ে গেল। তার অবস্থা খুব খারাপ। সারাদিন সে প্রচণ্ড ভয় থাকে, সে এদিক ওদিকও তাকাতে চায় না, কারণ মাঝে মাঝে সে কবরই দেখে। সেখানে হাওয়া থেকে প্রকট হয় সে কবর, এবং এই কবরের মধ্যে পচা গলা লাশ, এবং পোকা যে কিলবিল করে এরকম বিলবিল এরকম একটা শব্দ শোনা যায়, বিলবিল বিল 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 এরকম। এই বিলবিল শব্দ সে শুনত তখন। একদিন রাতের বেলা মুক্তা ঘুমিয়ে আছে, ওর ঘুম ভাঙে এরকম শব্দে, ওইভাবে কে জানি ওকে ডাকছে। তো মুক্তা তাকায়, শব্দ আসে কোন দিকে। মুক্তা বুঝতে পারলো যে তার বাম দিক থেকে শব্দ আসে, বাম দিকের জানালা থেকে। যখন মুক্তা বাম দিকে জানালার দিকে তাকায় তখন সে দেখতে পায় অন্ধকারের মধ্যে কে যেন সেইখানে বারান্দায় লাগোয়া সেই জানালার মধ্যে মানে উদ্ভট ভাবে উঠে বসে আছে, মাথা নিচে পা উপরে দিয়ে। বাবাগো মাগো বলে সে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে, তার স্বামী উঠে যায়, কিন্তু কোনো কিছু সেখানে নেই, কোনো কিছু নেই। আবার আরেক দিন নিজের মতো একটু কাজ করছিল, একটু হাঁটাচলা করছিল, কারণ পেটের সন্তানের বয়সও তো বাড়ছে ধীরে ধীরে। মুক্তার মনে হতো যে এখনই এক হাত দিয়ে বাচ্চাটা বের করে এনে গলা টিপে মেরে ফেলি, কারণ এই বাচ্চাটা আমার না।
মুক্তার বারবার এরকম অনুভূতি হতো যে এই বাচ্চাটা আমার না, এই বাচ্চাটা আমার না। এই কথা সে বলতো তার স্বামীকে। তো এই কথা বলার কারণে না একটা অশান্তি তৈরি হলো। কারণ পুরুষ মানুষ যদি ওই রকম যদি বুঝদার না হয় যে আমার স্ত্রী তো সমস্যা, এই সমস্যার কারণে সে এইভাবে কথা বলে। বুঝদার ব্যক্তি না হলে হয় কি, যে সমস্ত কথা মাঝে মাঝে সে সন্দেহ পোষণ করা শুরু করে এবং তুমুল ঝগড়াঝাটি হয় মুক্তার সাথে মুক্তার জামাইয়ের। এবং মুক্তা রাগ করে তার বাবা বাড়িতে চলে আসে। মুক্তা বাবা বাড়িতে চলে আসার পরে একটা ব্যাপারে উন্নতি দেখা যায়, সেটা হচ্ছে যে রাতের বেলা মুক্তার উল্টাপাল্টা আচরণ হতো না। মানে মুক্তা বাবার বাড়িতে আসা পরে স্বাভাবিক, কিন্তু শ্বশুর বাড়িতে গেলেই কিন্তু তার আবার অস্বাভাবিক আচরণটা শুরু হয়ে যেত। যার কারণে আবার শ্বশুর বাড়ির লোকজনকে মানুষজন কান পড়া দিতে লাগলো যে তোমাদের বউ এখন তোমাদেরকে খেয়াল দেখাচ্ছে, নাচাচ্ছে। তো এই সমস্ত উস্কানিমূলক ব্যাপার স্যাপারের কারণে পরিস্থিতি আরো খারাপ হচ্ছিল ধীরে ধীরে। একদিন রাতের বেলা মুক্তা ফ্রেশ হওয়ার জন্য বাইরে বের হয় এবং সে যখন বাইরে বের হয় সে দেখতে পায় একজন মহিলা হন হন করে হেঁটে, মানে কোনো কিছু লুকিয়ে নিয়ে যাবার মতো করে একেবারে হন হন করে হেঁটে এমনভাবে যাচ্ছে যে, আর আশেপাশে এমনভাবে তাকাচ্ছে যে মানে তার তাকানোর ধরন থেকে বোঝা যায় যে সে চাচ্ছে না যে কেউ তাকে দেখুক। হন হন করে মহিলা হেঁটে যাচ্ছে। তো মুক্তা না কি মনে করে তার পিছু নিল। মুক্তা তার পিছনে হেঁটে যাচ্ছে। ওই মহিলা তার অনেক আগে। মহিলা যে পৌঁছায় এমন এক জায়গায় যেখানে আলো দেখা যাচ্ছে না দূর থেকে। মুক্তা আরো কাছে যায়। মুক্তা দেখতে পায় যে ভেতরে আলো আছে, কিন্তু সেই আলোটা হচ্ছে কুপির আলো অথবা মোমের আলো অথবা হারিকেনের আলো, এবং ভিতরে একজন মহিলা আছে। সে কি যেন বিড়বিড় করে বলছে এবং সে কি যেন করছে, এবং সে শক্ত কিছুর উপরে কি যেন করছে, কি যেন শক্ত কিছুর উপরে কি দিয়ে যেন পাড়ি মারছে সে। তো মুক্তার ঘুম ভেঙে যায় স্বপ্ন দেখার পরে। মানে মুক্তা স্বপ্নে দেখতে পাচ্ছিল যে সে নিজে বাইরে গিয়েছে বাথরুমে যাওয়ার জন্য, এবং ওইখানে থাকা অবস্থায় সে দেখতে পায় যে একটা মহিলা হন হন করে হেঁটে চলে যাচ্ছে। মানে পুরো ব্যাপারটা সে স্বপ্নেই দেখে, কিন্তু এখন তার কথা কেউ বিশ্বাস করবে না, তাই মুক্তা কথাগুলো চেপে যায়। সময় ঘনিয়ে আসছে, মুক্তার বাচ্চা হবার সময় ঘনিয়ে আসছে। একদিন রাতের বেলা মুক্তা একটা স্বপ্ন দেখতে পায়। একজন মহিলা সে হন হন করে হেঁটে যাচ্ছে দূরে। সে বিলের জমি পার হয়ে আইলের উপর দিয়ে হেঁটে ঠিক বাগান বাড়ির মতো একটা এলাকায় যেয়ে পৌঁছান, এবং তার সাথে এক লোককে দেখতে পাওয়া যায়। সেই লোকের সাথে সেই মহিলা এমন এক জায়গায় যে উপস্থিত হয় যেখানে হচ্ছে জাদুক্রিয়া হচ্ছে। চারপাশে মানুষের মাথা, পশু পাখির মাথা, মানুষের শরীরের অংশ, পশু পাখির শরীরের অংশ, মানুষের তেল, হাবি জাবি সব কিছু সেইখানে। ওই মহিলা জাদু করার জন্য উদগ্রীব হয়ে আছে। তো যেই ব্যক্তির সাথে সে সেই জায়গায় গিয়েছিল, মানে ব্যক্তির আস্তানায় গিয়েছিল, সেই ব্যক্তি জিজ্ঞেস করলো যে ওর ক্ষতি করে তোমার কি লাভ। তো প্রত্যুত্তরে মহিলা বলেছিল, আমার লাভ একটাই, ও জ্বলে পুড়ে ছারকার হোক, আর আমি চেয়ে চেয়ে দেখব। স্বপ্নটা ভেঙে যায়। কিন্তু এখন বাবা বাড়িতে থাকার কারণে জামাইয়ের সাথে তার সম্পর্ক ভালো না। কারণ স্বপ্নে সে যে মহিলাকে দেখেছে, ওই মহিলার নামে আসলে গ্রামের মানুষজন বলে যে মহিলা হিংসুটে হয়। এই মহিলা সুবিধার না। সে অনেক সময় সে কোনো এক সাধারণ কথাতেও জাদু করে ফেলে বা বানটান মারে। এইভাবেই চলতে লাগলো বেশ কিছুদিন। আরো প্রত্যেক দিন রাতের বেলা সে একটা স্বপ্ন দেখত। মুক্তা প্রতিদিন রাতে একটা স্বপ্ন দেখত, কেউ একজন মুক্তাকে গলায় দড়ি বেঁধে মুক্তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এবং আরেকজন
মুক্তার 2 পা ধরে সেখান দিয়ে শয়তানের মতো দেখতে বাচ্চা প্রসব করার চেষ্টা করছে। এই অদ্ভুত স্বপ্নটা সে দেখত, কিন্তু এইভাবে তো আর বেশি দিন একটা মানুষ সুস্থ থাকতে পারবে না। এই স্বপ্নের কারণে হোক এবং যে কোনো কিছু প্রভাবে হোক, ধীরে 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 মুক্তার অবস্থার অবনতি হতে থাকে। একদিন অজ্ঞান হয়ে পড়ে যায়, বসে থাকা অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায় মুক্তা। হাসপাতালে নেওয়ার পরে জানা যায় যে সে মারাত্মক রকমের পুষ্টিহানির মধ্যে আছে। কিন্তু বাইরে থেকে কেউ যদি দেখে তাহলে কোনো মতেই বুঝতে পারবে না যে মুক্তার কোনো রকমের পুষ্টিহানি আছে বা তার কোনো ভিটামিন বা মিনারেলের প্রয়োজন। বাইরে থেকে দেখলে সেটা বোঝাই যায় না। হাসপাতালে থাকা অবস্থায় ধীরে 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 মুক্তার মানসিক অবস্থার পরিবর্তন হতে শুরু করে। ধীরে 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 তার মেন্টাল একটা কন্ডিশন দাঁড়াতে শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটা দেখে এবং আশপাশে মানুষজন যেটা দেখে সেটা হচ্ছে হঠাৎ কোনো কারণ ছাড়াই কোনো সময় উর্দুতে বেশ কয়েকটা শব্দ বলতো, কোনো সময় হিন্দিতে বেশ কয়েকটা শব্দ বলতো, কখনো সে হাসতো, কখনো সে গান গাইতো, কখনো সে বিড়বিড় করে বলতো যে ওকে আমরা খেয়ে ফেলবো, ওকে এবং ওর সন্তানকে আমরা খেয়ে ফেলবো, রাখবো না। এইভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। আরও সময় ঘনিয়ে আসে প্রসবের। বাচ্চা প্রসব হবার ডেটটা আনুমানিক একটা সময় ফিক্স করে ডাক্তার যে এটা অমুক দিন হতে পারে, কিন্তু রোগীর কন্ডিশন ভালো না। হঠাৎ যেই দিন ডেট ঠিক আগের দিন সন্ধ্যাবেলা মারাত্মক রকমের লেবার পেইন দেখা দেয় এবং এত দ্রুত সব কিছু ঘটে যেটা বলে বোঝানো যাবে না। খুব দ্রুতই মুক্তার বাচ্চা প্রসব হয়ে যায় এবং ওই বাচ্চা প্রসব করতে যে মুক্তার তীব্র রক্তক্ষরণ হয় এবং সে অপারেশন থিয়েটারেই মারা যায়। কিন্তু মুক্তার যে বাচ্চাটা সেটাও জীবিত ছিল না। সেই বাচ্চাও জন্ম যখন নেয় তখন সে মৃত ছিল। একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাদের পরিবারে। মুক্তার সাথে সাথে সে অনাগত সন্তান যে দুনিয়াতে আসার কথা ছিল আর কিছুক্ষণের মধ্যেই একসাথে দুজনের মৃত্যু ঘটে অপারেশন থিয়েটারে। কিন্তু এটাকে তারা অত বেশি গুরুত্বের সাথে নেয়নি, মনে করলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর আগে থেকে ওর মানসিক সমস্যা ছিল, ভিটামিন মিনারেল জাতীয় সমস্যার সমাধান ছিল, ও সমস্যা ছিল, অনেক ঝামেলা ছিল। তো সেখান থেকে তারা মনে করে নিল যে হয়তো ওইরকম একটা ব্যাপার। কিন্তু এইখানে এই ঘটনা শেষ হয়নি। মুক্তার লাশ দাফন দেওয়ার পরে 7 দিনের দিন একটা বিশেষ অনুষ্ঠান তারা করে, যেটা আমাদের বাংলাদেশে প্রচলিত। 7 দিন বা 10 দিন বা বিভিন্ন দিনে তারা এরকম প্রচলিত অনুষ্ঠানটি পালন করে। ওই অনুষ্ঠান পালন করার পর থেকে মুক্তার যে স্বামী সে একটা বাজে স্বপ্ন দেখতে শুরু করলো। সে দেখতে পায় যে তার স্ত্রী সে কবর খুঁড়ে সে বের হয়ে আসছে। সে কবরের ভেতর থেকে খুবলিয়ে খুবলিয়ে মাটি সরিয়ে কবরের ভেতর থেকে উপরে উঠছে। তার শরীর গলে গেছে, পচে যায়নি, তার চামড়া খসে পড়ছে, তার পেশির অংশগুলো খসে পড়ছে। সে ওই অবস্থাতেই তার চোখগুলো বড় বড় হয়েছে, গালের মাংস খসে পড়ে গেছে, চুলগুলো কেমন জানি ভয়ঙ্করভাবে এলোমেলো। তার স্ত্রী ওইভাবে কবর থেকে উঠে সরীসৃপের মতো আঁকা বাঁকা হয়ে সে ওই কবর থেকে সেই বাড়ি যতটুকু দূরত্ব, এই এতটুকু দূরত্ব সে হিচড়িয়ে হিচড়িয়ে আসতো, মাটিতে হিচড়িয়ে গড়াগড়ি দিয়ে আসতো এবং এসে স্বামীর ঘরের মধ্যে ঢুকে স্বামীর একেবারে মুখের কাছে এসে ওর গলা চেপে ধরতো এবং গলা চেপে ধরার পূর্বে বলতো, আমাকে কি ভুলে গেছো? শুধু এই কথাটুকু বলতো এবং গলা চেপে ধরত। এবং
প্রত্যেকবার যখন এই স্বপ্নটা দেখার পরে ওর স্বামী ঘুম ভেঙে যেত, ঠিক ঘুম ভাঙার আগ মুহূর্তে সে একটা কথা শুনতে পেত যে আমি কিন্তু এখানেই আছি। ঘুম ভাঙার আগে এই স্বপ্ন দেখতো যে সে তার স্ত্রী ভয়ঙ্কর বিকটভাবে সে হিচড়ে আসতো এবং তার গলা চেপে ধরতো। গলা চেপে ধরার কারণে যখন তার ঘুম ভাঙতে যাবে তখন সে ওই কথাটা শুনতো যে আমি এখানে কিন্তু আছি। 2-3 দিন এই ঘটনা ঘটার পরেই মুক্তার স্বামী এটা তার মা বাবাকে জানায় এবং আত্মীয় স্বজন লোকজন 2জনকে জানানো হয় যে এরকম একটা ঘটনা। মুক্তার স্বামীকে নিয়ে যাওয়া হয় তখন পার্শ্ববর্তী জেলায় একজন হুজুরের কাছে। ওই হুজুরের কাছে নেওয়ার পরে ওই হুজুর তাকে দেখে বললেন যে এই লোকের উপরে আসিবের ছায়া আছে। তো হুজুরের কথা যখন শুনলো যে এই লোকের উপরে আসিবের ছায়া আছে, এটা তো আশপাশের লোকজন বুঝবে না, তো হুজুর একটু ব্যাখ্যা দিয়ে বললেন যে ওর উপরে আসর আছে, এটাকে তারা আসিব বলে। তো ওর উপরে আসর আছে এবং এই আসরটা খুবই ভয়ঙ্কর আসর। এই আসরের কারণে ওর স্ত্রীর মৃত্যু ঘটেছে এবং এই আসরের কারণে ওরও ক্ষতি হবে এবং এই আসরের কারণে পুরো পরিবারের বংশ নির্বংশ হতে পারে। তো এই কথা শোনার পরে মুক্তার শ্বশুর হুজুরকে বললেন যে এখন করণীয় কি, মানে করবো কি আমরা। তো ওই হুজুর বললেন মুক্তার শ্বশুরকে, আমরা রাতের বেলা আমার একজন গুরু আছেন, গুরু আসবেন, গুরু এসে সে গুরুজন এসে এইখানে এই আসর যে করেছে তার সাথে তিনি কথা বলবেন এবং একজন উপস্থিত থাকতে পারবেন আপনারা। তখন মুক্তার যে স্বামী তার একজন বন্ধুকে সেইখানে রাখা হয়। মুক্তার স্বামীর ভাইকেও রাখা হয়নি, মুক্তার শ্বশুরকেও রাখা হয়নি, মানে একটা সেফটি পারপাস এবং অনেক সময় আবেগপ্রবণ হয়ে ভুল হতে পারে, এই জন্যই পরিবারে কাউকে না রেখে একজন বন্ধুকে রাখা হয়। এবং মাঝরাতের বেলা ওই গুরুজন যিনি তিনি এসে হুজুরের উপরে আবিষ্ট হন, মানে হাজির হন এবং হুজুরের উপর হাজির হওয়ার সাথে সাথেই ওই রুমের মধ্যে কিন্তু তখন শুধুমাত্র একা ব্যক্তি একজনই, তিনি হচ্ছেন মুক্তার স্বামীর বন্ধু। তো তিনি তো থতমত খেয়ে গেছেন। তিনি থতমত খেয়ে গেলেও হুজুর তাকে বলেছিল যে আপনি 2 হাতের মুঠি শক্ত করে ধরে রাখবেন, ভয় পাবেন না, আমার গুরুজন যিনি উনি আপনাকে দেখে রাখবেন, কোনো সমস্যা হবে না এবং গুরুজনকেও ভয় পাবেন না। গুরুজন মানে সেই গুরুজন হাজির হওয়ার সাথে সাথেই তিনি মুক্তার স্বামীকে বলে উঠলেন, এক খবিস তুই এইখানে কি করছিস। তো মুক্তার স্বামীর মধ্যে তখন ধীরে 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 প্রকট হতে শুরু করে ওই এন্টিটি, যে এন্টিটি রেসপন্সিবল মুক্তার ক্ষতির পেছনে এবং যে এন্টিটি এই মুহূর্তে রেসপন্সিবল মুক্তার স্বামীর ক্ষতির জন্য। মুক্তার স্বামীর বন্ধুর ভাষ্য মোতাবেক প্রথমে নাক ডাকলো কিছুক্ষণ, তারপরে গড়গড় করলো, তারপরে হি হি করলো, তারপরে কিছুক্ষণ অদ্ভুতভাবে আসলো, এরপরে ওই এন্টিটি কথা বলল। সেই এন্টিটি এইভাবে কথা বলল যে একটা একটা করে মারবো, একটা একটা করে খুন করব, এক একটা গলার নলি কেটে ফেলবো, রক্ত এদিক ওদিক ছিটকে যাবে, সেই রক্তের মধ্যে আমি গোসল করব, আবার একটা দুটাকে খুন করব, আবার তাদের রক্ত ছিটকে যাবে এবং সেই রক্তের মধ্যে আমি গোসল করব। তো ওই গুরুজন জিজ্ঞেস করলেন, তুই কে, তুই আগে সেই পরিচয় দে। তো মুক্তার স্বামীর ভেতরে তাকে এন্টিটি বলল, না বলবো না। তাদের দুজনের তর্কাতর্কিতে সেদিন রাতে কোনো সমাধানই হয়নি, কারণ এই রকম যখন দুটো এন্টিটির কথাবার্তা যখন শুনছে মানে মুক্তার স্বামীর বন্ধু, তার কাছে তো এটা নতুন এবং সেটা নিতে পারেনি বেশিক্ষণ আর। সে ওই বসা থেকে উঠে দৌড় দিয়ে দরজা খুলে পালিয়ে যায় চিৎকার করতে করতে। ঘরের মধ্যে লোক ঢুকে দেখতে পায় ওই হুজুর তো বেহুশ, কিন্তু মুক্তার স্বামীর উপরে যে আছে বা মুক্তার স্বামী তারা হাসাহাসি করছে অনেক।
তো সেদিনের পর ওই হুজুর বললেন যে ঠিক আছে, আমার এখানে মনে হয় হবে না, আপনারা দূরে কোথাও দেখান। মুক্তার স্বামীকে বাসায় নিয়ে আসা হয়, কিন্তু মুক্তার স্বামী ওই ধীরে 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 পাগলাটে আচরণ শুরু করে মুক্তার মতো করে। সে এমনভাবে হাঁটতে লাগলো যে তার পেটের মধ্যে বাচ্চা আছে। একজন গর্ভবতী মহিলা যেভাবে একটু সাবধানে, একটু বাঁকা হয়ে, একটু কাত হয়ে হাঁটাচলা করেন, ঠিক ওইভাবে সে হাঁটাচলা করতে শুরু করলো। সে নিজেকে পরিচয় দিতে শুরু করলো যে আমি মুক্তা এবং আমার পেটে বাচ্চা আছে। এবং যখনই তাকে জিজ্ঞেস করা হতো যে মুক্তার স্বামী কোথায়, তখন সে বলতো যে আমি মুক্তার স্বামীকে জিন্দা খেয়ে ফেলেছি, মুক্তার স্বামীকে আমি জিন্দা খেয়ে ফেলেছি। তো তুই একজন যখন জিজ্ঞেস করতো লাশ কোথায়, তখন সে উত্তর দিত এই যে লাশ তোদের চোখের সামনে, আমি এখনো শরীরের ভিতরে, এই যে লাশ তোদের চোখের সামনে। এভাবেই চলছিল, এইভাবেই প্রায় 1.5 বছর চলে। 2-1 দিন ভালো থাকে কোনো হুজুরের কাছে নিলে, 2-1 দিন ভালো থাকে কোনো হুজুরের কাছে নিলে, আবার সমস্যার একটু সমাধান হয়, কিন্তু আবার সে সমস্যা ব্যাক করতো। এভাবেই চলছিল। এরপরে তারা ঢাকা শহরে আসে একজন ভালো হুজুরের খোঁজে, এবং কাকরাইল এলাকার আশপাশ থেকে একজন ভালো হুজুরের ব্যাপারে তারা জানতে পারেন যে হুজুর খুবই শক্তিশালী এবং তিনি খুব ভালো আমলদার এবং তার রেপুটেশন ভালো। তো মুক্তার স্বামীর যে বাবা, মানে মুক্তার শ্বশুর, সে আসে, সে হুজুরের সাথে কনসালটেশন করে, তারা কথাবার্তা বলে। তো হুজুর তাদেরকে একটা নির্দিষ্ট দিনে রোগীকে নিয়ে তার বাড়িতে হাজির হতে বলে। এখন সেই নির্দিষ্ট দিনের দিন মুক্তার স্বামীকে নিয়ে ওই হুজুরের বাড়িতে হাজির হন তারা, এবং হুজুর একটা প্রক্রিয়া সাধন করছিলেন। তখন একটা প্রক্রিয়া তিনি ফলো করছিলেন। তিনি এই যে অশরীরী যে জিনিসটা আছে এইখানে, যে মুক্তার স্বামীকে পজেস্ট করেছে, সে জিন হোক বা সে জিনদের লেভেলের মধ্যে যেই হোক, তাকে এখান থেকে বিতাড়িত করতে হবে। এই বিতরণ প্রক্রিয়াটা তিনি গুছিয়ে নিচ্ছেন, এবং সাথে ছিল বেত, এবং সেই বেতের মধ্যে লেখা ছিল অনেকগুলো কোরআনের আয়াত। মুক্তার স্বামীকে মাঝখানে বসানো হয় এবং তার হাতে শিকল দিয়ে তালা বেঁধে দেওয়া হয়, যাতে সে এখান থেকে উঠে না ভাগতে পারে, কারণ ফ্লোরের মধ্যেই শিকল এমনভাবে মানে গাঁথা, তাহলে সে উঠতে পারবে না। ওই রুমের মধ্যে হুজুর স্পষ্ট বলে দেন যে আপনারা এক কোনায় চুপচাপ বসে থাকবেন, শুধু আল্লাহর নাম নেবেন, দোয়া কালাম যত কিছু পারেন সেটা বলবেন এবং চুপচাপ থাকবেন। যা হয় হবে, আমি মরে গেলাম, তবু আপনারা আপনাদের জায়গা থেকে উঠবেন না। আলো আমি বন্ধ করব এবং আলোটাও আমিই জ্বালাবো। তো হুজুরের ইনস্ট্রাকশন তারা খুব কঠোরভাবে মানবেন বলে হুজুরকে জানালেন। এবার হুজুর লাইট বন্ধ করলেন। এই শয়তানি কর্মকাণ্ড যে করছে তাকে বিতরণ করার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বিতরণ প্রক্রিয়া শুরু হয় দুরূদ শরীফের মাধ্যমে। সেই হুজুর দুরূদ শরীফ পড়ছিলেন অনেকক্ষণ সময় ধরে। এরপরে তিনি বিশেষ প্রক্রিয়া শুরু করেন মুক্তার স্বামীর উপরে যার প্রভাব আছে তাকে হাজির করার, এবং প্রায় 20 মিনিট পরে পুরো ফ্লোরটাকে কাঁপিয়ে, পুরো ফ্লোরের মধ্যে বাতাসের তুফান ঘটিয়ে মুক্তার স্বামীর উপরে হাজির হয় সেই এন্টিটি। এবং এন্টিটি হাজির হওয়ার সাথে সাথে সে চিৎকার করে বলছিল, আমি অমুক পাহাড়ের ছিলাম, আমি একটু অপেক্ষায় ছিলাম, আর একটু অপেক্ষা ছিলাম আমার শিকারটাকে ধরার জন্য, আমাকে কেন ডেকে এনেছিস? তখন হুজুর পাল্টা প্রশ্ন করলেন, তোকে আমি কেন ডেকে এনেছি? মানে আমি তোকে এনেছি এখানে বন্দি করার জন্য। তুই আগে বল তোর নাম কি আর তোর পরিচয় কি, তুই থাকিস কোথায় বল। আমার নাম আর পরিচয় জানতে চাস? তুই আমার ব্যাপারে কিছু জানিস? তুই জানিস আমি কোথায় কোথায় থাকি, আমি কি কি করি? শোন, আমি মানুষের রক্ত খাই, আমি মানুষের চামড়া ছিলি, আমি মৃত মানুষের চামড়া ছিলি, আমি মৃত মানুষের চামড়ার উপরে সুন্দর মতো আরেকজনের নাম লিখে
জাদু করতে জানি। তুই কি চাস আমি কি তোর মেয়ের নামে জাদু করি? শোন, মুক্তার শরীর থেকে চামড়া তুলে এনে তোর মেয়ের নামটা লিখে দিব চাদরে। ওই চামড়ার মধ্যে যখন তোর মেয়ের নাম লেখা থাকবে না, তখন তুই বুঝতে পারবি তোর মেয়ের কেমন লাগে। হুজুর সাথে সাথে কোনো কিছুতে আঘাত করে এবং আঘাত করার সাথে সাথে সে এত বিকটভাবে ক্ষেপে উঠল, অল্প একটু আলোর মধ্যে যেটা বাইরে থেকে আসে জানালার ফাঁক দিয়ে, যা করে রুমটা একটু বোঝা যায়, অন্ধকারে শুয়ে আসে রুম। মুক্তার স্বামীর বাবা মানে মুক্তার শ্বশুর দেখতে পায় যে তার ছেলে শটাং হয়ে দাঁড়িয়ে গেছে এবং দাঁড়িয়ে গেল মনে হচ্ছিল যে ছেলে যেন ভাসছে, ছেলে যেন কেমন নিয়ে ভাসছে। সে তখন হুজুরকে বলছে, তোর এত বড় দুঃসাহস যে তুই আমাকে স্পর্শ করলি, আজকে তোর একদিন কি আমার একদিন। আগে তোকে মারবো, কিন্তু তোকে মারার পর তোর মেয়ের কাছে যাব, তারপরে তোর ছেলের কাছে যাব, তারপরে তোর বিবির কাছে যাব। তোর এত বড় সাহস, তুই জানিস আমি কে? তুই আমাকে হাত দিয়েছিস। আমি বলেছি না আমি মানুষের, মরা মানুষের চামড়ার উপরে নাম লিখে জাদু করতে জানি। হুজুর আবারও বেশ কয়েকবার বাড়ি মারার, কোনো কথাই তিনি শুনছেন না। ওই মুক্তার স্বামীর উপরে যে হাজির হয়েছে সে শুধুমাত্র চিৎকার করছে, যে মানে সে হুজুরকে শাসাচ্ছে। প্রায় 20 মিনিট হুজুরের সাথে ওই এন্টিটির তুমুল সংঘর্ষ হয়। হুজুর বেদ দিয়ে বাড়ির পর বাড়ি মারছেন এবং ওই এন্টিটি বারবার নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে হুজুরকে শাসাচ্ছে। এইভাবেই চলতে লাগলো প্রায় 20 মিনিটের মতো। একসময় হুজুর সম্পূর্ণভাবে হয়রান হয়ে গেলেন। হুজুর হয়রান হয়ে যাওয়া মাত্রই সে বলে উঠল, আরে বাবু, তোমার তেল শেষ হয়ে গেছে, এইটুকুতে তোমার তেল শেষ হয়ে গেছে। তোমার বয়স কত বাবু? তুমি জানো আমার বয়স কত? তুমি জানো? তুমি জানতে চাও আমার বয়স কত? আমার বয়স আমি তোমাকে চুপে চুপে বলি, আমার বয়স 93 বছর 2 দিন। তো হুজুর এই কথা শুনে তাকে প্রশ্ন করলো, তোর যদি বয়স হয় 93 বছর 2 দিন, তাহলে তুই এত কম সময় এত কিছু জানলি কিভাবে? সে উত্তর দিল, আরে আমি জানবো না তো কে জানবে? আরে আমার জন্ম কোথায় হয়েছে তুমি জানো? আমার জন্ম হয়েছে আসামে। আমি সেখান থেকে আমার পূর্বপুরুষদের সাথে আমি শিখে এসেছি কিভাবে জাদু করতে হয়। এটা তো এতটুকুর ব্যাপার, তোমাদের মতো নাকি? তোমরা জাদু কাটাতে ইয়া বড় 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 মস্ত বড় বড় সব কাজ কারবার করো। তুমি জানো জাদু করতে কতক্ষণ সময় লাগে? 1 মুহূর্ত না। হ্যাঁ অবশ্য জাদু যদি তুমি করতে জানো তাহলে জাদু করতে পারবে। তুমি মুসলমান বেটা, তুমি জাদু করবে কিভাবে? আরেকটা মজার কথা বলি, কখনো মানুষ খেয়েছো? হুজুর এই কথা শোনা মাত্রই খামোশ বলে হাতে কিছু কিছু ছিল যেটা ছুঁড়ে মারে তার দিকে। এই আচমকাই যখন এই কোনো কিছু ছুঁড়ে মারে তার দিকে, সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত হয়ে সে পাগলের মতো পাগলাটা আচরণ করতে করতে বলে, এই যে 2টা হাত দেখতে পাচ্ছিস, এই যে 2টা হাত দেখ দেখ দেখ, এমনভাবে কামড়ে কামড়ে এই 2টা হাত খাবো তোর, এমনভাবে হয় তোর হাত 2টো আমি কামড়ে খাবো, তোর রক্ত এদিক ওদিক পিচাক 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 করে ছিটবে, আর আমি ওই ছিটে যাওয়া রক্তগুলো লাফিয়ে 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 খাবো। যদি মাটির মধ্যে পরে তো জিভ পা দিয়ে টেনে খাবো। তোর এত বড় সাহস, তুই আমাকে ছুরি মারিস? তুই জানিস আমি কে? এই কথা বলার পরে ওই এন্টিটি নিজে পরিচয় দেয় হুজুরকে। এখন এটা অতি স্বাভাবিক। আমি অবশ্যই জানবো না যে বসনিয়ার প্রেসিডেন্টের নাম কি, আমি অবশ্যই জানবো না ইতালির প্রাইম মিনিস্টারের নাম কি, এটা আমার জানার দরকারও নেই। তো সে যে পরিচয় দেয়, স্বাভাবিকভাবে হুজুর সেই পরিচয়ের ব্যাপারে জানেন না। এতে সে জিন আরো বেশি ক্ষিপ্ত হয় এবং ক্ষিপ্ত হয়ে সে 2বার মাথা ঠুকে দেয় দেয়ালের মধ্যে মুক্তার স্বামীর। হুজুর আবার উঠে দাঁড়ান এবং তিনি বেদ দিয়ে আবারও শুরু করেন এবং দুজনের মধ্যে শুরু হয় আবার একটা লড়াই। হুজুর বেদ দিয়ে মারছেন এবং সে শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করছে
প্রায় 3 ঘন্টা পরে ওই হুজুরের সাথে ওই জিন একরকমের, মানে এটাকে কিভাবে বোঝাবো, মানে ওই জিন একরকম সারেন্ডার করে হুজুরের সামনে, সারেন্ডারও না বাবা, সারেন্ডারও করে। তখন হুজুর জিজ্ঞেস করে যে মুক্তাকে তুমি কেন মেরেছ এবং কে তোমাকে মুক্তার পিছনে পাঠিয়েছে? তখন সেই এন্টিটি বলে, ওই অমুককে যে জিজ্ঞেস কর, অমুক জায়গায় যে কেন আমাকে ডেকে এনেছিল, কেন আমাকে ডেকে এনে হাতুড়ি পিটিয়ে আমাকে কেন বলেছিল মুক্তার ঘাড়ের উপর যে চর আর মুক্তার পেটের বাচ্চাকে শেষ করে দে। দেখো, আমি মুক্তাকে মারিনি, আমি মুক্তার ঘাড়ে চড়েছিলাম ঠিকই এবং পেটের বাচ্চাকে শেষ করে দিয়েছিলাম ঠিকই, কিন্তু পেটের বাচ্চা বের হতে যে ও যে মরে যাবে সেটা তো আমি জানি না, সেটা তো আমার জানারও দরকার না। আমি তো অনেকগুলো রক্ত পেয়েছি, তাই না? মুক্তার শরীরের সব রক্ত আমি চুষে খেয়ে ফেলেছিলাম ভেতরে থাকা অবস্থায়। তো হুজুর আবারও জিজ্ঞেস করলেন যে অমুকের কথা বললি, এই অমুক কে? তখন সেই এন্টিটি বলে যে ওদেরকে জিজ্ঞেস কর, ওই যে গুণধর ব্যক্তির বাবা মা বসে আছে, জিজ্ঞেস কর না ও কে আমাকে এনেছে, জিজ্ঞেস কর। তুই বাবা মার কাছে যখন এন্টিটি বলা নামের কথা বলে, তো বাবা মার তো মাথার মানে আসমান ভেঙে পড়ে। যার নামটা এন্টিটি বলেছিল সম্পর্কের দিক দিয়ে সে হচ্ছে জ্যাঠা, মুক্তার স্বামীর জ্যাঠা। সে এই কাজ সে কিভাবে করতে পারে? তিনি তো দেখতে অনেক সুন্দর, তার বড় দাড়ি আছে, তিনি দেখতে খুবই সুন্দর, তিনি ফর্সা, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি হজ করেছেন, তিনি উমরা করেছেন, তিনি যাকাত আদায় করেন। জিন এটা কি বলল? এটা কিভাবে সম্ভব? তখন ওই জিনের কাছে ওই হুজুর আরো বিস্তারিত জানতে চান। তখন জিন বলে, শুনবি? তাহলে শোন। ওর জ্যাঠার অন্তরের মধ্যে অনেক ক্ষোভ, অনেক রাগ জমানো, কিন্তু সে সেই রাগ দেখাতে পারে না কারোর উপরে। সে সেই ক্ষতি কিভাবে করবে? এমনভাবে ক্ষতি করা তার দরকার যাতে সেইভাবে ক্ষতি করলে কেউ যাতে জানতে না পারে। ওরে জ্যাঠা যে আমার পুজো করে তার কাছে গিয়েছিল, তার কাছে গিয়ে সে তার নিজের ইচ্ছা জানিয়েছিল। তার ইচ্ছার কথা শুনে যে আমার পুজো করে, সে তাকে বলেছিল, ঠিক আছে, আমার প্রভু তোমার কাজ করে দিবে, বিনিময়ে আমার প্রভু যে শর্ত দিবে সেই শর্ত তোমাকে শুনতে হবে এবং পালন করতে হবে। তখন ওর জ্যাঠা রাজি হয়েছিল। আমি যখন এসেছিলাম, আমি ওর জ্যাঠাকে বলেছিলাম যে আমাকে 3টা মাথা দিতে হবে, তাহলেই কিন্তু আমি তোর কাজ করে দিব। কিন্তু ওর জ্যাঠা অনেক চালাক, সে 3টা মাথা এনে দেবে কোথা থেকে? 3টে মানুষের মাথা তো তার পক্ষে সোজা সাপটাভাবে ব্যবহার করা সম্ভব না, জোগাড় করাও সম্ভব না, ব্যবহার তো দূরের কথা। তখন ওর জ্যাঠা চালাকি করে বলে, আপনি যাকে যাকে মারবেন তারই তো মাথা খেতে পারবেন আপনি আগে মেয়েটাকে রাস্তা থেকে সরিয়ে দিন, ওর পেটে বাচ্চা যদি এসে থাকে সে বাচ্চার মাথা আগে খেয়ে ফেলুন, তারপরে মেয়েটার মাথা, তারপরে ছেলেটার মাথা। 3টে মাথা চেয়েছেন আপনি, এই যে 3টে মাথা। সেই এন্টিটি এই জ্যাঠার চালাকি, মানে তার চালাকির ধরন দেখে বুঝতে পারে যে শেয়ানার উপরে শেয়ান আসে এবং সে রাজি হয়ে যায়। সে সর্বপ্রথম অমাবস্যার রাতে মুক্তাদের বাড়ির পেছনে থাকা এক তালগাছের উপরে এসে অবস্থান নেয় এবং ওই তালগাছের উপর থেকে বসে বসে সে মুক্তাকে দেখতে থাকে। মুক্তার উপরে সে নজরবিধি রাখতে থাকে। সে মুক্তা কখন কোথায় কি করে না করে সবকিছু সে দেখতে থাকে এবং ওই তালগাছের আগে বসে থেকে সে তার জাদুবিদ্যাকে শক্তভাবে সাজিয়ে নিচ্ছিল। এত শক্তভাবে সে সাজিয়ে নিয়েছে যার প্রতিফলন মুক্তার মৃত্যু দিয়ে।
প্রথমে যখন মুক্তা ঘর থেকে বের হয়, সে মুক্তার পিছু পিছু গিয়েছিল। ওই বাঁশের সাঁকো যখন সে পার হতে যায়, তখন সে দেখতে পারে যে বাঁশের সাঁকো তো ভাঙা, চাইলে ভেঙেই দেওয়া যেতে পারে। তো এই জিন সে বাঁশের সাঁকো সেদিন দুর্বল করে রেখেছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমত, পানির উপরে কাত হয়ে পড়ে যায়। সে মুক্তা পানির উপরে কাত হয়ে পড়ে যায়, যার কারণে মুক্তার কোনো ক্ষতি হয়নি বড়জোর। এরপরে জিনটা অপেক্ষায় ছিল কবে কবে সে মুক্তার উপরে তার প্রভাব বিস্তার করবে, এবং একদিন সেই সুযোগ সে পেয়ে যায়। এবং সে সুযোগ পাওয়া মাত্রই সে শরীরে প্রবেশ করে এবং পেটে থাকা বাচ্চার শরীর থেকে এক এক ফোঁটা রক্ত সে নিঃশেষ করতে থাকে। ফলস লেবার পেইনটা সেই তৈরি করেছিল, কারণ পেটের বাচ্চাটা রক্ত না থাকার কারণে মারা যায়। কিন্তু এই বাচ্চা যদি পেটে আরও বেশিক্ষণ থাকে, তাহলে তারাও থাকতে পারবে না এবং মুক্তাও মরে যাবে। যদি মুক্তার সাধারণ মৃত্যু হয়, তাহলে তো ওর মাথা নিয়ে কেউ কিছু করতে পারবো না আমরা। মুক্তাকে আমাদেরকে খুন করতে হবে, কারণ মুক্তার মাথা আমার দরকার। মানে এটা এন্টিটি বলছে হুজুরকে। মুক্তার বাচ্চাকে তারা পেটের মধ্যে খুন করার পরে মুক্তার ফলস লেবার পেইন তারা শুরু করে, এবং ওই সময় গুরুত্বপূর্ণ 4টা অঙ্গের রক্তনালী ওরা কেটে দেয়। সেই জিন তার নখের ধারালো নখ দিয়ে সে ওই 4টা মূল নার্ভ কেটে ফেলে রক্তের। এবং অপারেশন করার সময় যখন ওই মৃত বাচ্চাকে সরানো হচ্ছিল, ঠিক তখন মুক্তার মৃত্যু ঘটে। এটাই ওরা চেয়েছিল। এরপরে ওরা মুক্তার স্বামীর উপরে নজর রাখে, কারণ ওই যে জ্যাঠা বলেছিলেন যে আগে সন্তানগুলোকে, তারপরে মহিলাগুলোকে, তারপরে ছেলেগুলোকে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তারা ছেলেটার পেছনে লাগে। এবং এখন দেখতেই পাচ্ছিস আমি তোর সামনে। তো জিন এই কথাগুলো বললো হুজুরকে। এরপর হুজুরে বলল যে তোকে এখান থেকে যেতে হবে, আমি কোনো কিছু যাই না। সে যাবে না। এবং তাদের মধ্যে আবারও শুরু হয় তুল কালাম যুদ্ধ। হুজুর হয়রান হয়ে গেছেন, হুজুরা পারছেন না, কিন্তু তারপরও তিনি চেষ্টা করছেন যে এইভাবেই হোক এই শয়তানকে বিতাড়িত করতে হবে এখান থেকে। এক পর্যায়ে শয়তান রাজি হয় এবং সে বলে ঠিক আছে আমি যাবো, কিন্তু যাবার আগে করবে কি জানিস? ওই হুজুর জিজ্ঞেস করলো কি করবে? সে বলল আমি যাবার আগে যে কোনো একজনের ঘাড় মুটকে দিয়ে যাব। এই কথা বলে সে সাই করে লাফ দিয়ে, মনে হলো যে শরীরের ভেতর থেকে লাফ দিয়ে সে বাইরে বেরিয়ে গেছে। এবং এরপর থেকে একেবারে অজ্ঞান মুক্তার স্বামী। ওই দিন রাতের বেলায় খবর আসে মুক্তার স্বামী যখন হুঁশে আসছে একটু মাত্র, ওই দিনটা 10টা বা 10:30টার দিকে খবর আসে মুক্তার বড় চাচা একতলা থেকে নিচে পড়ে ঘাড় ভেঙে মারা গেছে। এখন একতলা থেকে তিনি নিচে কিভাবে পড়েছেন? ধারণা করা হচ্ছে যে তিনি রেলিং এর সামনে দাঁড়িয়েছিলেন, হয়তো কোনো কারণে অসাবধান ছিলেন তিনি, কাত হয়ে মাথা আগে নিচে থাকার কারণেই ওই ছোট অংশের মধ্যেও ইনজুরি লেভেল বেশি থাকার কারণে তিনি ট্রমার শিকার হন এবং তিনি মারা যান হাসপাতালে। এখন ও চাচার মৃত্যুর পর থেকে আর কোনো রকমের সমস্যার সম্মুখীন হয়নি মুক্তির স্বামী, কিন্তু মাঝখান থেকে মুক্তি সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছে, সেই সাথে মুক্তির অনাগত সন্তানও। আর আপনারা যারা চিন্তা করছেন গুলি করে মারতে না পারি, কুপিয়ে মারতে না পারি, গলায় ফাঁস দিয়ে না মারতে পারি, এইভাবে মারার চিন্তা ভাবনা করছেন, মনে রাখবেন আপনি গলায় যদি ফাঁস দিয়ে মারেন, আপনি যদি বন্দুকের গুলি ছুঁড়ে কাউকে মারেন, আপনি যদি কাউকে কুপিয়ে মারেন,
তাও অন্তত আইনের বিচারের কারণে অন্তত 5-6 বছর বেঁচে থাকবেন। কিন্তু যেই ভুল পথে আপনারা হাঁটেন, মনে হয় যে না কোনো প্রমাণ থাকবে না, কোনো ট্রেস থাকবে না, সেই ভুল পথে হাঁটার পরে যে কী হয় আপনি না তা জানবেনই না, এবং যে ক্ষতি আপনি করতে চাইছেন সেই ক্ষতি আপনার সাথে ঘটবেই। এই জন্যই কেউ ব্ল্যাক ম্যাজিক চর্চা করে না, এবং এই জন্যই ব্ল্যাক ম্যাজিক হারাম। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি। মায়াবধিকতার আজকের এপিসোডে সবাইকে জানাতে স্বাগত। তো আজকে আপনাদের মাঝে শুরুতে যে ঘটনাটি শেয়ার করব, এটি আমাকে পাঠিয়েছেন আমাদের মেইলে সারোয়ার ভাই। তিনি বেশ কিছুদিন আগেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন। তো আজকে এই ঘটনাটি শেয়ার করছি। এটা ওনার মামার সাথে ঘটেছে একটা ঘটনা। তিনি যেটা বলেন যে 30 বছর বা তারও আগে ওনার মেজর মামার সাথে এই ঘটনাটা আসলে ঘটে। তো যেভাবে তিনি আমাকে ঘটনাটি শেয়ার করেছেন ঠিক সেভাবে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি। মামার সাথে যেদিন ঘটনাটা ঘটে সেদিন ছিল শবে বরাত। তৎকালীন সময় মামাদের একটা পুরাতন জিপ টাইপের গাড়ি ছিল। তো ঘটনার দিন রাতে ঈশা নামাজের পর অন্যান্য মানুষের মতো মামাও বের হন নামাজ পড়ার উদ্দেশ্যে, মাজার জিয়ারত করা, এবং সবশেষে তাদের নানা বাড়ির যেখানে ছিল সেখানে সে উদ্দেশ্যে তারা রওনা হন। তো আমার আম্মার নানা বাড়ি সিলেট শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার কোন একটা প্রত্যন্ত গ্রামে। যাত্রার এক পর্যায়ে সিলেট শহরের মালিনীছড়া নামক স্থানে কিছু পাঞ্জাবের টুপি পরা মানুষ মামাকে হাত দিয়ে দাঁড়ানোর জন্য, মানে গাড়ি দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে মামা গাড়ি থামে জিজ্ঞাসা করেন যে ওনারা কে। উত্তরে তারা মামাকে বলেন ওনারা আজকে হজরত শাহজালাল মাজার, ওখানে যে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার আছে সেখানে জিয়ারত করতে এসেছিলেন। তো এখন গাড়ি পাচ্ছেন না, তো মামা যেন তাদেরকে কিছু পথ এগিয়ে দেন। তো উল্লেখ্য যে মামাদের নানার বাড়ি যে জায়গা, তারা ঠিক সেই থানার পাশে একটা জায়গা আছে চ্যাঙ্গের খাল, সেই নামক স্থানে ওনারা যাবেন আর কি, সে নামটা বলেন। তো অপরিচিত হয় মামা তাদেরকে শুরুতে মানা করে দেন। তো এক পর্যায়ে তাদের জোরাজুরিতে এবং ভাড়া দেওয়ার কথা বললে মামা এরপর রাজি হন। তো ওনারা যখন গাড়িতে উঠেন তখন মামা খেয়াল করেন গাড়ির ভেতরে অদ্ভুত ধরনের একটা আতর এবং আগরবাতি মিশ্রিত মিষ্টি ঘ্রাণ তার নাকে ভেসে আসে। তো মামা যখন তাদেরকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেন তখন মামাকে 1 টাকার একটা কয়েন দিয়ে বলেন, এই নাও তোমার ভাড়া। 5 জন মানুষের ভাড়া 1 টাকা রেখে মামা ওদিকে তাকান। তিনি তার মতো প্রথমে রিসিভ করেন, তারপর তাকান এবং তিনি বেশ রেগে গিয়ে বলেন, টাকাটা আমি রাখলাম 1 টাকা, কিন্তু এটা কি 1 টাকার ভাড়া? এটা নিয়ে তিনি কথা রেগে যান। তো মামার রাগের এক পর্যায়ে তাদের একজনকে পেছন দিক থেকে হাত ধরে বলেন, আপনারা দাঁড়ান, আমি তো আপনাদেরকে এখানে আনতেই চাই নাই। তারপর এই 1 টাকা দিলেন, ঠিক আছে আমি নিছি প্রথমে, কিন্তু এখন এই 5 জনকে 1 টাকা ভাড়া মানায় এটা? তো এই কথা শুনে সেই পাঞ্জাবি পরা লোকদের মধ্যে থেকেই বয়োজ্যেষ্ঠ একজন মামাকে উদ্দেশ্য করে বলেন, লোভ করতে নেই বাবা, যা দিয়েছে তাতে তোমার হয়ে যাবে। তো মামার রাগের বসে তাদের সাথে তর্কাতর্কের এক পর্যায়ে 1 টাকার যে কয়েনটা তার দিকে ছুঁড়ে মারেন এবং বলেন, আপনাদের টাকা আপনারা রাখেন। এই কথা বলে মামা যে লোককে ধরে রাখছিল তাকেও জবরদস্তি করে ছেড়ে দেয়। তো এই কথা বলে মামা সেখান থেকে চলে আসেন। এর বেশ কিছুদিন পর মামা কোনো এক কাজে সেই একই জায়গায়, অর্থাৎ যেখান থেকে লোকগুলোকে উঠিয়েছিলেন সেই স্থানে যান এবং বাসায় ফেরার পথে এক সড়ক দুর্ঘটনার শিকার হন। লোকজন ধরাধরি করে মামাকে হাসপাতালে নিয়ে যান। মামা হাসপাতালে থাকা অবস্থায় কিছুটা সুস্থ হলে কিছু অদ্ভুত স্বপ্ন দেখেন, যেখানে সেই বয়োজ্যেষ্ঠ লোকটি এসে মামাকে বলছিলাম না, লোভ করিস না, দেখলি তো এখন এর পরিণতি কী হলো। তা সেই স্বপ্নগুলো নানিকে বললে নানি বুঝে যান মামার সাথে যা কিছু ঘটেছে তা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু ঘটেছিল।
মানে সেই সহায়তার হাতের কথা নানি তখন বললেন আর কি। তো এলাকার এক হুজুরের সাথে যোগাযোগ করতে গেলে তা হুজুর তার রিচুয়াল করে তিনি তার মতো করে বলেন যে মামা, সেই সহায়তার রাতে যে হুজুরদের দেখা পেয়েছিলেন তারা কেউই আসলে মানুষ ছিল না, তারা প্রত্যেকে ছিল মুসলিম জিন। তিনি তাদের সাথে বেয়াদবি করেছিলেন, তাদের পিছন থেকে ধরে এবং দ্বিতীয়টা টাকা ছুঁড়ে মেরেছিলেন। তাই তারা মামার উপর ক্ষেপে যান, আর শাস্তিস্বরূপ মামার আজ এই অবস্থা। তো সেই হুজুর একটা নির্দিষ্ট রিচুয়াল করে সেই জিনদের ডেকে আনেন। তখন নানি সেই জিনদের মধ্যে বয়োজ্যেষ্ঠ জিনকে বলেন যে ওনার ছেলে না বুঝে বেয়াদবি করে ফেলেছে, সে তার শাস্তি পেয়েছে, তার জন্য এটাও বলেন যে আর যাতে তার সেই মামার আর কোনো মানে ক্ষতি যাতে না হয়, যেন ক্ষমা চান নানি। তর্ক হোক বা কথাবার্তা হোক, এক পর্যায়ে সেই জিনে রাজি হন যে তারা মামাকে আর কোনো কষ্ট দিবেন না। বিনিময়ে বলে যে এক দামের একটা খাসি কিনে যাতে গরিবদের খাইয়ে দেওয়া হয়। তো কথা মতো সেরকম খাসি কিনে গরিবদের খাইয়ে দেওয়া হয়। তারপর তো সেই সরল ভাই মামা তিনি ধীরে ধীরে সুস্থ হতে থাকেন এবং তিনি সুস্থ হয়ে যান। এবং তিনি যেটা বলেন এটাই আসলে মূলত ঘরটান ছিল। তো অনেক হয়তো প্রশ্ন করতে পারেন যে জিন তো একা চলাচল হতে করতে পারতো, কেন তারা সেই মামার হেল্প নিল? হয়তো যেটা বোঝা গিয়েছে ঘটনার মাধ্যমে যে সেই যারা জিন ছিল তারা চেয়েছিলেন সেই সারা ভাইয়ের মামাকে কোনো একটা হেল্প করতে, এবং যিনি কিন্তু নানা উসিলের মাধ্যমে সে হেল্প করতে চায়, দেখা যায় তাদের নিজের প্রয়োজনে ব্যবহার করে এটা কিন্তু হেল্পের কাজে লাগাতে পারে। যেটা হয়তো সেদিন যদি মামা সেখানে সেই টাকাটা তিনি নিজের রাগ না রেগে যদি টাকাটা গ্রহণ করতেন, হয়তো সেটা তার জন্য বেটার হতো, ভালো কিছু তার জন্য ছিল। তিনি যেহেতু সেটা রিসিভ ঠিকভাবে করেননি, তার জন্য তার এই ক্ষতিটা হয়েছে। এটা আসলে একটা ঘটনা। এরকম সিলেটে কিন্তু এই ধরনের ঘটনা আমি এর আগে অনেক শুনেছি এবং আমাদের কাছে মিলে এসেছে। তো সারার ভাইকে অসংখ্য ধন্যবাদ ওনার এই ঘটনাটির জন্য। তো বন্ধুরা, শুনলেন সারোয়ার জামান ভাইয়ের ঘটনা। আমি সামির আনসারি আসছি সামনে আরও একটি ঘটনা নিয়ে, সাথে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোডে আমি সামির আনসারি এখন যে ঘটনা নিয়ে হাজির হয়েছি এটি আমাদেরকে মেইলে পাঠিয়েছেন মুমিন ভাই, তিনি দুবাই প্রবাসী। তো তিনি যেটা বলেন যে ওনার চাচাতো ভাইয়ের সাথে একটি ঘটনা ঘটে যায়। তো সেই ঘটনাটি তিনি আজকে আমাদের মধ্যে শেয়ার করেছেন। তো দেরি করব না, ঠিক মুমিন ভাইয়ের ভাষায় উনি যেভাবে লিখেছেন সে হয়ে যাচ্ছে আজকের এই ঘটনাটিতে। 2021 সালের শুরুর দিকে আমাদের এলাকা চট্টগ্রাম ভদ্রহাটের আমাদের বাড়ির সামনে থেকে মেন রোডের অপর পাশ দিয়ে শুরু হয় সেই আবাসিক একটা এলাকা। সেই আবাসিক এলাকাকে কেন্দ্র করে অনেক ঘটনা রয়েছে, কারণ সেখানে রয়েছে অনেক পুরাতন শ্মশান। তার মধ্যে আছে একটি শ্মশান অনেক আগে দাদির কাছ থেকে শোনা। এই শ্মশানের সাথে ওনাদের যাতায়াত ছিল এবং এই যাতায়াতের পথের জন্য এই একটাই রাস্তা ছিল, কিন্তু এখন আশেপাশে বিল্ডিং হয়ে গিয়েছে, তাই এটিকে রেসিডেন্সিয়াল এরিয়া বলতে পারে সবাই এবং সেটাই সেই নামেই ডাকে। তো সেই এরিয়ার মধ্যে এক বিশাল বড় মাঠ রয়েছে, যেটাতে আমরা সবাই মিলে বিকেলে ক্রিকেট খেলতে যেতাম। একদিন আমার চাচাতো ভাই ক্রিকেট খেলতে সে মাঠের উদ্দেশ্যে রওনা দেয় এবং বন্ধুদের সাথে একসাথে মিলে সে এখানে ক্রিকেটও খেলে। সন্ধ্যা হয়ে এলে বাড়ি ফেরার উদ্দেশ্যে সে যখন রওনা দিবে, তার বন্ধুরা অন্য রাস্তাতে চলে যায়। তো আমাদের বাড়িতে বা মেন রোডে উঠতে গেলে অনেক রাস্তাতে আসা যায়। তো আমার চাচাতো ভাইয়ের বন্ধুরা চলে যাওয়ার পর সে যার ইচ্ছা মতো তার রাস্তায় চলে গেছে। তো চাচাতো ভাই ও তার একজন বন্ধু ছিল আব্দুর রহমান, ওরা ঠিক করে যে তারা সেই পুরাতন শ্মশানের রাস্তা দিয়ে আসবে। তখন মাগরিবের আজান দিয়ে অন্ধকার নেমে আসে। তা যখন তারা হেঁটে আসছিল, তো ভাই কি করে মানে সে যেন মানে ব্যাট দিয়ে বলকে মাটির সাথে মারতে মারতে সে হঠাৎ করে তার বলটা জোরে লেগে যায়, শ্মশানে মানে ঢুকে যায়। তো এরকম দুষ্টামি করতেছিল সে। তো ওর যে বন্ধু ছিল আব্দুর রহমান, তো সে বলতেছে যে দোস্ত, শুনছি এই শ্মশানটা ভালো না, ভিতরে যাওয়ার এই সময় দরকার নাই, বল গেলে গেছে, থাক চলে আয়, এই জায়গাতে আমার থাকা দরকার নেই। কিন্তু আমার সেই চাচাতো ভাই সে বলে যে না, সে বল নিয়েই যাবে। সে বলতেছে না, এত দাম দিয়ে বল কিনে আমরা খেলি, একটা বল সামান্য ভিতরে ঢুকছে, এটা আনলে কি হবে, সন্ধ্যার কোনো সমস্যা নেই। তো সেটা ছিল পরিত্যক্ত শ্মশান, গেটটা বন্ধ অবস্থা ছিল। তো ও করছে কি, এরকম গেটটা টপ করে শ্মশানের ভিতর যায় এবং তার বন্ধু রহমানকে বাইরে তারা কয়ে রাখে এবং অপেক্ষা করতে বলে।
তো অনেকক্ষণ সময় চলে যায়, কিন্তু সে ভাই সেই শ্মশান থেকে ফিরে আসছে না। তো ওর বন্ধু রহমান ওর নাম ধরে অনেকক্ষণ ডাকাডাকি করে, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না। তো তখন সে ঘাবড়ে যায়। সে আশেপাশের লোকজনকে ডাকাডাকি শুরু করলে এক পর্যায়ে লোকজন ছুটে এসে এবং জিজ্ঞেস করলে সে বলে যে বন্ধু ভিতরে গেছে, এখনো সে আসতেছে না। তো যেহেতু তখন তার একটু ইয়াংকাল ছিল, তো লোকজন লাইট নিয়ে তখন শ্মশানের ভিতর যায় এবং গিয়ে দেখে সেই আমার চাস্তো ভাই সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে একটা বট গাছের নিচে। তাকে সেখান থেকে বাসায় আনা হয়। এনে অনেকক্ষণ মাথায় পানি ঢালার পর তার হুঁশ যখন ফিরছে না, হসপিটালে নেওয়া হয়। কোনো সমস্যা তার খুঁজে পায় না, নর্মাল চ্যালেঞ্জ ছিল। প্রায় 2 দিন পর তার জ্ঞান আসে। জ্ঞান ফিরে এসে দেখে তার পরিবারের সদস্য তার পাশে দাঁড়িয়ে আছে। সবাই তাকে জিজ্ঞাসা করে যে আসলে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, মানে কি হয়েছিল। তখন সে বলে যে সে বল নিতে ভিতরে গিয়েছিল এবং বল খুঁজতে লাগলে সে দেখে বলটা বট গাছের শিকড়ের মধ্যে পড়ে আছে, এবং বলটা যখন হাত দিয়ে নিতে যাবে সে অনুভব করলো তার পিঠের উপর কেউ গরম নিঃশ্বাস ফেলছিল। সে যখন পেছনে ঘুরে তাকাবে দেখে কেউ নাই। আর যখন বলটা নেয় তখন সে যখন ফিরতে যাবে তখন তার শরীরটা অনেক ভারী মনে হচ্ছিল যে 5 থেকে 6 কেজি ওজনের কিছু একটা হবে। সেটা তার উপর তার কাঁধের উপর এরকম ভর করে আছে, এবং পানির মধ্যে কি যেন সেখান থেকে টপ টপ করে পড়ছিল, এবং সে খেয়াল করে দেখে লাল রক্তের মতো কিছু একটা হবে। তারপর সে যখন তার কাঁধের দিকে ভয়ে ভয়ে তাকাতে যাবে, হঠাৎ করে তার মানে মাথাটা উপরের দিকে সে তাকালো, গাছের দিকে তাকালো। সে দেখছে যে একটা মানুষের কাটা মাথা ঝুলছে গাছের সাথে, এবং সেটা দেখেই সে ভয় চিৎকার দেয়। যখন দৌড় দিবে তখন সে খেয়াল করে যে গাছের শিকড়ের সাথে তার পা পিছিয়ে আছে। সে কোনোভাবেই সেখান থেকে দৌড়াতে পারছিল না। এদিকে সে খেয়াল করে তখন আজান ভেসে আসছে। তারপর সে মাটিতে পড়ে যায়। তারপর সে অজ্ঞান হয়ে যায়, এবং যখন তার জ্ঞান ফিরে সে দেখে তার বিছানায়। ঘটনাটা আসলে এখানে শেষ হতে পারত। আমার চাচারা অনেক ভয় পেয়ে যায়, এবং এই কথা শোনার পর তারা মসজিদের হুজুরে তাকে ঝাড়ফুঁক দেওয়া, এবং সে মোটামুটি সুস্থ হয়ে যায়। তারপরে কয়েকদিন পর একদিন সন্ধ্যাবেলায় সেই আবাসিক এলাকার মেইন রোডের সামান্য ভিতরে একটা দোকানে যায় কিছু কেনার উদ্দেশ্যে। আমার সেই চাস্তো ভাই, সে দোকানে লোকজন বেশি থাকে, সে বাইরে দাঁড়িয়ে রইল এবং তার প্রচণ্ড বেগে তখন প্রস্রাব পেল, এবং সে করলো কি দোকানের পেছনে গলির ভেতরে ঢুকে একটা ছোট্ট খালের পাশে বসে প্রস্রাব করলো। সে যখন প্রস্রাব করে উঠতে যাবে তখন তার শরীর কেমন জানি ভার হয়ে গিয়েছে, ঠিক আগের মতো লাগছিল তার, সেই বট গাছের ওখানে যেরকম লেগেছিল। সে কিছু না ভেবে জিনিসপত্র নিয়ে বাসায় এসে পড়ে। তারপর কাউ কিছু বলে না। রাতে তখন তার ভারটা একটু আস্তে আস্তে কমতে লাগে, এই জন্য তার বাসায় কারোর কাছে সে শেয়ার করে না। রাতে সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর তার ঘুমানোর পর হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে উঠে তার পাশে বড় ভাইকে লাথি মেরে খাট থেকে ফেলে দেয়। সে পাগলের মতো আচরণ শুরু করে, দৌড়ে ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে যায়। সারা রাত তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে গেলেন। পরের দিন তাকে খুঁজে পাওয়া যায় সেই শ্মশানের ভিতরে, আবারও ঠিক আগের মতো। 2 দিন পর তার জ্ঞান ফিরতে সে তার বড় ভাইয়ের স্ত্রীকে গলা চেপে ধরে এবং ধরে বলতে থাকে, তোদের সবাইকে আমি শেষ করে ফেলবো। এক পর্যায়ে আমার সেই ভাই আজান দেওয়া শুরু করে। সে আবার জ্ঞান হারায়। এবার তাকে বিছানার সাথে বেঁধে রাখা হয়। জ্ঞান ফিরতে আবার সে জোরে জোরে বলতে থাকে, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, সবাইকে মারবো। এই বলে সে বিছানা থেকে উঠবার অনেক চেষ্টা করে। তার যে হুঙ্কার ছিল তা আমরা দেখছিলাম, সবাই যারা ছিল, যারা স্পটে যারা দেখেছে, তা ভাষায় বলে বোঝানোর মতো না, এতটা ভয়ঙ্কর ছিল। তার বড় ভাই গিয়ে আবার হুজুর ডেকে আনে, এবং সেই হুজুর ঝাড়ফুঁক দিলে কিছুটা স্বাভাবিক হয়, এবং সেই হুজুর বলে এই কাজটা আসলে ওনাদের সম্ভব হবে না, অন্য কাউকে নিয়ে আসার জন্য। তো তার ভাই খোঁজ করে একজন হিন্দু কবিরাজের কাছে নিয়ে আসে, এবং সেই কবিরাজ ঘরে ঢুকতেই আমার চাচাতো ভাই
সেই চাচাতো ভাই গালি দিয়ে বলে, যা রোজের বাচ্চা, কেন আসলি? তুই জানে বাঁচতে চাইলে চলে যা এখান থেকে। তো সেই কবিরাজ বলে, যাব, তবে আমি না, তুই যাবি। তো সেই কবিরাজ তার ভাইকে বলে কিছু জিনিসপত্র মানে লাগবে, তো ব্যবস্থা করে দিতে। তো রাতে তিনি এখানে এটা নিয়ে একটু রিচুয়াল করে বসবে। তো রাতে রাতে এরকম আসন বসে আমার সেই চাচাতো ভাইকে ধরে সবাই কবিরাজের সামনে বসায়। কবিরাজকে অসভ্য ভাষা গালিগালাজ করতে থাকে সে। সেই কবিরাজ বলে, তুই কে আর কি চাস এখানে সেটা বলে তারপর এখান থেকে যাবি। তো সে বলে, আমি কে বাদ দে, তোর তো একটা বড় মেয়ে আছে তাই না, নতুন বিয়ে হয়েছে, তাকে আর তার জামাইকে কীভাবে মারিতে এক। কবিরাজ ভয় বলে দেয়, ওদের এই কাজ করতে পারবে না। তখন আমার চাচা খুব ভয় পেয়েছে, চাচাতো ভাইয়েরা খুব ভয় পেয়েছে, আসলে কী করা যায়। দিন দিন আমার চাচাতো ভাইয়ের পাগলামি বেড়ে যেতে থাকে। অনেক হুজুর দেখানো হয়, সবাই পারবো না বলে চলে যায়। শেষমেশ এক হুজুরের সন্ধান পায়, সে হুজুরকে বাসায় নিয়ে আসা হয়। সে হুজুর বাসায় ঢোকার সাথে সাথেই আমার চাচাতো ভাই চিৎকার করে বলে উঠে, কিরে তুই কেন আসলি এখানে? তোর কি জীবনে মায়া নাই? আমি তোদের মতো শয়তানকে, সেই হুজুর তখন বলে উঠলো যে আমি তোদের মতো শয়তানকে মারার জন্য এখানে আসছি। তো এরকম ওদের মধ্যে অনেক কথাবার্তা হচ্ছিল, অনেক উল্টাপাল্টা কথা হচ্ছে। তো হুজুর তখন তার জমজমের পানি যেটা ছিল পকেট থেকে সেটা বের করে এবং পানি ছুঁড়ে মেরে সে চাচাতো ভাইয়ের উপর ফেলে, এবং সাথে সাথে চাচাতো ভাই দেখে চোখের সামনে সবাই দেখছে যে অজ্ঞান হয়ে যায়। তো হুজুর তারপর তিনি নিজের মতো কিছু দোয়া পড়েন এবং তিনি বাসা থেকে চলে আসে সেদিনের মতো, আর বলে যে তিনি একদিন পর আসবে। এবং পরের দিন তিনি এরকম একটা সময় আসেন, এসে দিনটাকে হাজির করে তাড়ানোর চেষ্টা করে। আর তার পরের দিন হুজুর অনেক চেষ্টা করবো, যখন তাড়াতে পারে না ঠিক তার একদিন পর আবার তিনি আসে। তো আসার পর তিনি একটা আসর বসান এবং বৃত্ত আঁকে একটা, এবং চাচাতো ভাইকে ওই বৃত্তের ভিতর বসান। হুজুর সবাইকে বলেন, এখানে যা কিছু হোক কেউ ভয় পাবেন না, দয়া করে। হুজুর অনেক দোয়া দূর পড়তে বলে, বিভিন্ন আশেপাশে যারা ছিল তাদেরকে বিভিন্ন দোয়া দেয়, দোয়া পড়তে বলে, এবং হুজুর নিজে অনেকক্ষণ ধরে সূরা পড়তে থাকেন এবং পানি ছিটাতে থাকে আমার চাচাতো ভাইয়ের উপর। ঘণ্টাখানিক পর চাচাতো ভাইয়ের মধ্যে থাকা দিনটা বলে উঠল, কিরে তুই আবার আসলি, আজ তুই বেঁচে ফিরতে পারবি না। এই বলে হুজুরের দিকে তাচ্ছিল্যের হাসি দিয়ে থাকে। কিছুক্ষণ পর সবাই খেয়াল করলো চাচাতো ভাই চোখ বন্ধ করে শুয়ে পড়েছে, হুজুর আর কোনো কথাই বলছে না। এবার হুজুর বলে উঠল, আমি কাল বিকেলে সবাইকে এরকম জানাবো যে কি হয়েছে এখানে। তো পরের দিন হুজুর আবার আসেন এবং তিনি সেই চাচাতো ভাইকে ডাকেন, এবং তিনি দেখছেন যে গতকালের থেকে আজকে চাচাতো ভাই কিছুটা হলেও ভালো। হুজুর যখন সবাইকে উদ্দেশ্য করে বলতে যাবে আসলে কি ঘটেছিল এই ছেলেটার সাথে, মানে চাচাতো ভাইয়ের সাথে, তখন একটা অদ্ভুত বিষয় ঘটে। চাচাতো ভাই তখন একটা তাচ্ছিল্যের হাসি দেন। হাসিটা দেখে হুজুরের কি যেন একটা হয়, চোখের সামনে আমরা দেখি হুজুর ভয় এবং আতঙ্কে সেখান থেকে চলে যান। পরে সেই হুজুরের হদিস আর কখন আমরা পাইনি। এদিকে অসংখ্য হুজুর আমরা আনি, কবিরাজ আনি, কোনো লাভ আর হয় না। আমার চাচাতো ভাই সে অনেকটা বলা যায় পাগলের মতো হয়ে গিয়েছে। এটাই ছিল আসলে ঘটনা। আমি সামিনা স্যার যেটা শেয়ার করলাম, মুমিন ভাই দুবাই থেকে ওনার একটি বাস্তব অভিজ্ঞতা ওনার চাচাতো ভাইয়ের সাথে ঘুরে যা পাঠিয়েছেন, এবং তিনি এটা বলেছেন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই যাতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়। শ্রোতা বন্ধুরা, আমি আসছি আবারও পরবর্তীতে আরেকটি ঘটনা নিয়ে, সবাই সাথেই থাকবেন মতিকতার। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রাকিব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আমার নিজের সাথে সংগ্রহ করা একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পাশের গ্রামের একটি মন্দিরের মাঠে আমি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিলাম। খেলা শেষে সেখানের মন্দিরের এক পণ্ডিতের সাথে আমার পরিচয় হয়। কথা বলার এক পর্যায়ে আমি ওনার কাছে জানতে চাই তার জানা মতে কোনো প্যারানর্মাল ঘটনা আছে কিনা। এক পর্যায়ে পণ্ডিত আমাকে একটি ঘটনা বলতে শুরু করে, যে ঘটনার সাথে পণ্ডিত নিজেই যুক্ত ছিল। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই।
আমাদের পাশের এলাকার একটি আশ্রম রয়েছে। প্রতি বছরই এই আশ্রমের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ফাল্গুন মাসে প্রায় 3-4 দিন ব্যাপী এক বিশাল মেলার আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে শত শত মানুষ সমবেত হয় এই মেলায়। আশ্রম থেকে প্রায় 100 মিটার দূরে একটি মন্দির রয়েছে। এটি কালীবাড়ি মন্দির নামেই বেশ পরিচিত। সেই মন্দিরের পাশেই বিশাল একটা মাঠ রয়েছে। এই মাঠে প্রায় যাত্রা গানের আসর বসত। প্রায় 4 বছর আগের কথা, এই এলাকার কেন্দ্রীয় মসজিদের ইমামের মেয়ের সাথে একটি প্যারানর্মাল ঘটনা ঘটে। ইমাম সাহেবের নাম কাউসার মোল্লা। এ নামেই তিনি বেশ পরিচিত এই এলাকায়। গ্রামের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ সম্মানের চোখে দেখত তাকে। মসজিদের পাশে একতলা একটা বাড়ি ছিল, সেই বাড়িতে তিনি ফ্যামিলি নিয়ে থাকতেন। বেশিরভাগ সময় তিনি গ্রামের অন্য সব মুসলিম পরিবারের ঘরে দুপুর এবং রাতের খাবার খেতেন। নিজ ঘরে খুব কমই খাওয়া হতো তার, কারণ প্রতিদিনই কেউ না কেউ ওনাকে দাওয়াত দিত। কাউসার মোল্লার ফ্যামিলিতে ওনার স্ত্রী আছেন, এক ছেলে এবং এক মেয়ে। ছেলেটি বড়, বয়স প্রায় 19 হবে। সে শহরের একটি মাদ্রাসাতে পড়ত। আর একটা মেয়ে ছিল, সে এই গ্রামের স্কুলে পড়ত ক্লাস 5-এ। ওনার ছেলে মাদ্রাসায় ছুটি পেলে চলে আসতো বাড়িতে এবং বিকেলবেলা সে খেলতে যেত ওই কালীবাড়ির মাঠে। কাউসার মোল্লার ছোট মেয়েও মাঝে মাঝে তার বান্ধবীদের সাথে ওই মন্দিরের মাঠে ঘুরতে যেত। তবে মায়ের অনুমতি ছাড়া সে কখনোই কোথাও যেত না। মাকে বলে, তারপর তার বান্ধবীরা নিতে আসলে সে তাদের সাথে যেত। বের হওয়ার আগে সব সময় তার মা তাকে কিছু সোরা পরে ফু দিয়ে মাথায় তেল পোড়া দিয়ে দিত। একদিন বিকেলবেলা কাউসার মোল্লার মেয়ে তার মাকে না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। তার বান্ধবীরা যখন আসে তখন তার মা ঘুমিয়েছিল, তাই সে আর ডেকে বিরক্ত করেনি। সে চলে যায় তার বান্ধবীদের সাথে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। কাউসার মোল্লার ছেলে ঘরে এসে মাকে ডেকে ঘুম থেকে তুলে। তখন সে তার বোন আফসানাকে খুঁজছিল। না পেয়ে মাকে জিজ্ঞেস করলে উনিও কিছু বলতে পারেন না। সন্ধ্যা হয়ে এসেছে, আফসানা যদি তার বান্ধবীদের সাথে যেত তাহলে এখনো ফিরে আসলো না কেন? কাউসার মোল্লার বড় ছেলে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। মাগরিবের নামাজের পর কাউসার মোল্লা ঘরে আসলে তিনিও বের হয়ে যান আফসানাকে খুঁজতে। প্রায় ঘণ্টাখানেক পর কালীবাড়ির একজন পণ্ডিত কল করেন কাউসার মোল্লার মোবাইলে এবং বলছিলেন দ্রুত যেন তিনি মন্দিরের মাঠের কাছে চলে আসেন। তিনি ছেলেকে নিয়ে সাথে সাথে সেখানে যান। গিয়ে দেখেন আফসানা ফ্লোরে শুয়ে আছে এবং সেই পণ্ডিত ও আরও কয়েকজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আফসানার কি হয়েছে এবং তাকে কোথায় খুঁজে পেল জিজ্ঞেস করলে পণ্ডিত বলে, সন্ধ্যার আগ মুহূর্তে সে যখন মন্দিরের পেছন দিকে যায় তখন তার হঠাৎ চোখ পড়ে শ্মশানের ভেতর। সেই কালীবাড়ি মন্দির হতে কিছুটা দূরে একটি শ্মশানঘাট ছিল। যখন পণ্ডিতের শ্মশানের দিকে নজর যায় তখন সে দেখে শ্মশানের ভিতর যেখানে মরা পোড়ানো হয় ঠিক সেখানে একটি ছোট মেয়ে শুয়ে আছে। সে শ্মশানের গেট খুলে মেয়েটির কাছে যায়। গিয়ে দেখে সে মেয়েটিকে চিনতে পারে। তখন পণ্ডিত যেই না মেয়েটিকে তুলতে যাবে ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে কেউ একজন মেয়ে কণ্ঠে তার নাম ধরে 2 বার ডাক দেয়। সে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। মনের ভুল ভেবে সে আবারও মেয়েটির গায়ে হাত দেয় তাকে তোলার জন্য। তখন তাকে কেউ সজোরে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে শুয়ে থাকা অবস্থায় সে ঘুরে তাকিয়ে দেখে বিশাল দেহী একটা কালো ছায়া। সেই ছায়ার দুই ডানার প্রশস্ত পুরোটা শ্মশানকে ঘিরে ফেলেছে। পণ্ডিত তখন ভয়ে আতঙ্কে মন্ত্র পড়া শুরু করে, কিন্তু তার এই মন্ত্রে কোনো কাজ হচ্ছিল না। তখন সেই ছায়ার মতো অবয়বটির ডানা হতে আগুনের ফুলকির মতো ছোট ছোট গোলার সদৃশ বস্তু মাটিতে ঝরে পড়ছিল। পণ্ডিত তখন আরেকটি শক্তিশালী মন্ত্র পাঠ করা শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সেই ছায়াটি আকাশের দিকে উঠতে উঠতে হাওয়ায় মিলিয়ে যায়। পণ্ডিত তখন দ্রুত ওই মেয়েটিকে কোলে নিয়ে শ্মশান থেকে বেরিয়ে আসে এবং মন্দিরের সামনে চলে যায়। সবকিছু শুনে কাউসার মোল্লা ভাবতে লাগলেন, তাহলে কি আমার মেয়ের উপর বদজিনের নজর পড়ল?
তিনি আফসানাকে একটা চাদরে মুড়িয়ে ওনার বাড়িতে চলে যান। আফসানাকে বিছানায় শোয়ানো হয়। কিছুক্ষণ পর আফসানার মনে হলো সে ঘুম থেকে জেগে ওঠে। সে তার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁপতেছিল। প্রচণ্ড ভয় পেয়ে আছে সে, এবং জ্বরে ওর গা পুড়ে যাচ্ছিল। আফসানার মা তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে সে না বলে কেন বের হয়েছিল এবং কার সাথে গিয়েছিল। ভয়ে আফসানার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। কিছুক্ষণ পর আফসানা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে শুরু করে, বিকেলবেলা যখন তার বান্ধবীরা আসে তখন তার মা ঘুমিয়েছিল। এখন ঘুম থেকে ডেকে তুললে বিরক্ত হবে ভেবে সে তার মাকে আর ডাক দেয়নি। চুপি চুপি দরজা খুলে সে চলে যায় তার বান্ধবীদের সাথে। সে ওই মন্দিরের পাশের মাঠে অনেকক্ষণ খেলাধুলা করে। তারপর যখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, সে ভাবতে লাগলো অনেক দেরি হয়ে গিয়েছে, আর তার মাকে যেহেতু না বলে এসেছে, এবার ঘরে গেলে হয়তো তার মা তাকে শাসন করবে। তাই সে ভয়ে ঠিক করতে পারছিল না কি করবে। কিছুক্ষণের মধ্যেই আফসানা খেয়াল করলো সম্পূর্ণ মাঠে সে একা, কেউ নেই, এমনকি তার বান্ধবীরাও তাকে একা রেখে চলে গিয়েছে। সেই মাঠ হতে কিছুটা দূরে ফাঁকা জমিনে একসাথে দুইটা বড় বড় হিজল গাছ ছিল। সেই হিজল গাছের পেছন থেকে তার নাম ধরে ডাক দেওয়ার আওয়াজ শুনতে পায় সে তাকিয়ে দেখে দূরের সেই হিজল গাছের পাশে তার সমবয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ভালো করে খেয়াল করলে সে দেখতে পায় এটা তার এক বান্ধবী। সে তখন তার দিকে এগিয়ে যেতে থাকে। কাছে গিয়ে স্পষ্টভাবে দেখতে পায় এই মেয়েটা কেমন যেন অদ্ভুত টাইপের। তার পূর্ব পরিচিত নয় এই মেয়ে। সেই অচেনা মেয়েটির মাথায় এক ঝাঁক কুকরানো চুল, কান দুটো স্বাভাবিক মানুষের মতো নয়, অনেকটা চিকন এবং লম্বা। তার উপরের পাটির দুই পাশের দুইটি দাঁত কিছুটা কুকুরের দাঁতের মতো। ওই মেয়েটি আফসানাকে বলতে থাকে, চলো আমার সাথে, আমরা একসাথে খেলবো। এটা বলে ওই মেয়েটি লাফাতে থাকে এবং বলতে থাকে, আমি আমার খেলার সাথী পেয়েছি। আস্তে আস্তে মেয়েটির চেহারা এক বীভৎস রূপ ধারণ করতে থাকে। এর পরক্ষণেই ওই মেয়েটি আফসানার বাম হাত ধরে একটা হেঁচকা টান দেয় এবং আফসানা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। এরপর তার আর কিছু মনে নেই। নিজের মেয়ের মুখ থেকে এসব কিছু শুনে কাউসার মোল্লা হতভম্ব হয়ে যান। তিনি নিজের যতটুকু পারেন তার মেয়েকে সেই রাতেই রুকাইয়া করান। পরদিন সকালবেলা ওনার স্ত্রীকে দিয়ে মেয়েকে পাঠিয়ে দেন ওনার শালার বাড়িতে, অর্থাৎ আফসানার ছোট মামার বাড়িতে। সেখানে যাওয়ার পর তার মামা সব কিছু শুনে আগামীকাল তিনি একজন হিন্দু মহিলাতান্ত্রিকের কাছে নিয়ে যাবে এই কথা বলেন। সে তান্ত্রিক এসব সমস্যা সমাধানে বেশ পারদর্শী এবং দূর দূরান্তের এলাকা হতে বহু মানুষ ছুটে আসে তার কাছে। প্রতি সপ্তাহের নির্দিষ্ট 2টি দিনে সেই মহিলাতান্ত্রিক নিজ বাড়িতে এসব জিনের সমস্যার রোগী দেখতেন। আফসানার মামার বাড়ির আশেপাশে কোনো বাড়িঘর নেই। বেশ অনেকখানি দূরে কিছু বাড়ি রয়েছে। তাদের বাড়িতে বড় একটি পুকুর আছে এবং সেই পুকুর পাড়ে বিশাল বড় বাঁশঝাড়ের কারণে অনেকটা জঙ্গলের মতো হয়ে আছে। সেদিন রাতে আফসানা আর তার মা এক রুমে ঘুমায় এবং সেই রুমটি ছিল ওই পুকুরের পাড় ঘেঁষে। তারা যখন গভীর ঘুমে মগ্ন, তখন হঠাৎ আফসানার ঘুম ভেঙে যায়। তখন প্রায় মধ্যরাত। তাদের বিছানার পাশেই থাই গ্লাসের জানালা ছিল। সেই জানালায় পর্দা ঝুলানো ছিল। আফসানার ঘুম ভাঙার পর সে দেখতে পায় সেই জানালার পর্দা নিজে নিজেই সরে যাচ্ছে এবং জানালা দিয়ে বাহিরের চোখ পড়তেই আফসানা দেখতে পায় সেই অচেনা মেয়েটি পুকুর ঘাটে দাঁড়িয়ে আছে। মেয়েটি ইশারায় তাকে বাহিরে বের হয়ে আসতে বলে। আফসানা দেখে এটি তো সেই মেয়েটি যাকে সে মাঠের পাশে দেখেছিল। আফসানা কিছুই বুঝে উঠতে পারছিল না। সে কৌতূহলবশত বিছানা থেকে নেমে রুমের দরজা খুলে ওই মেয়েটির কাছে যায়। সেখানে যাওয়ার পর ওই মেয়েটি তাকে নিয়ে পুকুর পাড়ের উল্টো পাশে বাঁশঝাড়ের কাছে যায়। সেখানে বসে আফসানা মেয়েটির সাথে কথা বলতে শুরু করে। এদিকে আফসানার আম্মার ঘুম ভাঙলে তিনি পাশ ফিরে দেখেন আফসানা বিছানায় নেই। তিনি ভাবলেন হয়তো ওয়াশরুমে গেছে। তিনি বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যান।
গিয়ে দেখেন ওয়াশরুমের দরজা খোলা, ভিতরে কেউ নেই। তখন আফসানার আম্মার মনে ভয়ের সন্দেহ জেগে ওঠে। তিনি পুরো রুম তছনছ করে খুঁজছিলেন, খাটের নিচ, সানসেটের উপরে, সব জায়গায় তিনি খুঁজলেন, কিন্তু আফসানা এই রুমে নেই। তিনি পাশের রুমে গিয়ে আফসানার মামাকে ডেকে তোলেন। আফসানার মামা সেই রুমে ঢুকেই খেয়াল করলেন রুমের দরজাটা খোলা। তাড়াহুড়ো করে হাতে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে যান আফসানার খোঁজে। পুরো উঠোন, বাড়ির সামনের দিক, রাস্তার সব জায়গায় খোঁজা শেষ করে বাড়ির পেছনের পুকুরের দিকে যেতেই তিনি আফসানার কথা বলার আওয়াজ শুনতে পান। পুকুর পাড়ের বাঁশঝাড়ের দিক থেকে কণ্ঠটা শুনতে পাচ্ছিলেন। টর্চ লাইট জ্বালিয়ে ওই দিকে তাকাতেই তিনি দেখতে পান একটা বাঁশ মাটিতে নুয়ে আছে এবং আফসানা সেই বাঁশের উপর বসে আছে। তিনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পান আফসানা কারো সঙ্গে কথা বলছিল, অর্থাৎ আফসানার ডান এবং বাম পাশে কেউ রয়েছে। সে একবার ডানে তাকিয়ে কথা বলছে আর একবার বাম দিকে তাকিয়ে। কিন্তু আফসানার মামা আফসানাকে ছাড়ার কাউকে ওখানে দেখতে পাচ্ছিলেন না। তিনি পুকুরের পাড় ঘেঁষে যেতে লাগলেন আফসানার দিকে। আর 10 কদম সামনে গেলেই তিনি পৌঁছে যাবেন আফসানার কাছে। ঠিক সেই মুহূর্তে আফসানা উপরের দিকে তাকিয়ে কাউকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা আমাকে একা ফেলে রেখে যেও না, আমাকে নিয়ে যাও তোমাদের সাথে। এই কথা বলতে বলতেই আফসানা যে বাঁশের উপর বসা ছিল সেই বাঁশটি ধীরে ধীরে সোজা হতে শুরু করে। অর্থাৎ আফসানা যখন একটু আগেও বাঁশের উপর বসা ছিল তখন বাঁশটি মাটি হতে কয়েক ফুট উপরে নুয়েছিল। এরপর সেটি হঠাৎ করে সোজা উপরের দিকে উঠে যেতে লাগলো এবং আফসানা সাথে সাথেই হুমড়ি খেয়ে আছড়ে মাটিতে পড়ে যায়। আফসানার মামা তার কাছে গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে গেছে এবং বেশ উপর থেকে নিচে পড়ায় আফসানার কপালে চোট লেগে ফিনকি দিয়ে রক্ত ঝরে পড়ছিল। তিনি এক হাত দিয়ে আফসানার কপালের রক্ত পড়া স্থান চেপে ধরেন এবং তাকে কোলে নিয়ে তাড়াহুড়ো করে রুমের ভেতরে চলে যান। আফসানার এই অবস্থা দেখে তার আম্মা তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেন। তার মামা আফসানার কপাল হালকা পানি দিয়ে ধুয়ে মোটা কাপড় পেঁচিয়ে দেন। এর মধ্যে আফসানার জ্ঞান ফিরলে তাকে বিছানায় শোয়ানো হয়। এর পরক্ষণেই আফসানা উঠে বসে এবং তার মামা আর তার আম্মাকে জিজ্ঞেস করে, ওরা কোথায়? ওরা আমাকে ওদের সাথে নিয়ে যায়নি? আফসানা বলছিল একটা মেয়ে আছে, খুব ভালো। ও বলেছে সে প্রতিদিন আমার সাথে খেলতে আসবে। সেই মেয়েটির মাও অনেক ভালো, আমাকে বলেছে তাদের সাথে তাদের দেশে নিয়ে যাবে। আজকের এই পরিস্থিতিতে আফসানা মোটেই ভয় পায়নি, উল্টো সে আরো বেশি খুশি হয়েছিল। অথচ ওই হিজল গাছের কাছে যখন মেয়েটিকে দেখেছিল তখন তো সে খুব ভয় পেয়েছিল। পরদিন সকালে আফসানার মামা তার আব্বাকে অর্থাৎ কাউসার মোল্লাকে ফোন করে সবকিছু জানান। তিনি আরও বলেন আজ এক হিন্দু মহিলা তান্ত্রিকের কাছে নিয়ে যাবেন আফসানাকে। এই কথা শুনে কাউসার মোল্লা কিছুটা রেগে যান এবং বলেন এসবের কোনো দরকার নেই, তান্ত্রিকের কাছে নিলে এর কোনো সমাধান হবে না। বরং তিনি বলেন আজ দুপুরের পর তিনি এসে আফসানাকে নিয়ে পরিচিত একজন হুজুরের কাছে যাবেন। কিন্তু আফসানার মামা কিছুক্ষণ পরেই আফসানাকে নিয়ে সেই মহিলা তান্ত্রিকের কাছে যান। সেখানে অনেক মানুষের ভিড় ছিল। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর সে তান্ত্রিকের সাথে দেখা করার সুযোগ আসে। ছোট একটি টিনের ঘর, ভেতরে বেশ কয়েকটি কালো রঙের মাটির মূর্তি রাখা। সেই মূর্তিগুলোর গলায় টাটকা ফুলের মালা ঝুলে আছে। সেই মহিলাতান্ত্রিক মূর্তিগুলোর সামনে ফ্লোরে বসে আছে। তান্ত্রিকের কিছু শাগরেদ ইশারা এখানে বসতে বললে আফসানার মামাও আফসানাকে নিয়ে সেখানে বসে পড়েন। সে তান্ত্রিক মূর্তিগুলোর দিকে তাকিয়ে মা বলে কিছু মন্ত্র পাঠ করা শুরু করে এবং ডান হাতে একটা ঘণ্টা ছিল, সেটা অনবরত বাজাতে থাকে। এক পর্যায়ে সেই তান্ত্রিক আফসানাকে ওনার পাশে শুয়ে যেতে বলে। আফসানা একটু ভয় পাচ্ছিল, কিন্তু তার মামা তাকে সাহস জুগিয়ে শুয়ে যেতে বলে। তান্ত্রিক তখন আরও কিছু মন্ত্র পাঠ করে এবং আফসানার বাম হাত ধরে এবার আফসানাকে কিছু প্রশ্ন করা শুরু করে। আফসানার চোখ বন্ধ, তার উপর সেই মেয়ে জিনটিকে হাজির করা হয়েছে। তান্ত্রিক তখন আফসানার উপর ভর করা
সেই ছোট মেয়ে জিনটিকে জিজ্ঞাসা করতে লাগলো কেন সেই মেয়েটির সাথে থেকে তার ক্ষতি করছে। জবাবে মেয়ে জিনটি বলতে লাগলো, আমি তার কোনো ক্ষতি করতে চাই না, আমার ওকে ভালো লেগেছে, আমি চাই ও সব সময় আমার সাথে থাকুক আর আমি যেন ওর সাথে খেলতে পারি। এবারে তান্ত্রিক বলতে লাগলো তাকে ভালো লাগলে কেন আফসানাকে শ্মশানের ভিতর নিয়ে যাওয়া হয়েছিল। মেয়ে জিনটি বলছিল, আমার মা সেই সব কিছু করেছে, সে আফসানাকে দিয়ে এক পর্যায়ে এক কার্য সম্পাদন করতে চেয়েছিল, তাই আমার খেলার সাথীকে শ্মশানের ভিতর নিয়ে গিয়েছিল। এরপর মহিলা তান্ত্রিক বলে, তুই এই মেয়েটির কাছে আর আসবি না, কি খাইতে চাস তুই বল, আমি তোকে দিয়ে দিব, আর তোর মাকে জানিয়ে দিস আমি এক কথার মানুষ, দ্বিতীয়বার যেন তোদের এই মেয়েটির ধারে কাছে না দেখি। আগামীকাল অমুক সময় অমুক জায়গায় তোদের 20 কেজি সাদা মিষ্টি দিয়ে দিব, যা। এই বলে মহিলা তান্ত্রিকটি আফসানাকে নিয়ে এই ঘরের পেছনের একটি বাগানে চলে যান। সেখানে গিয়ে সেই তান্ত্রিক তার পায়ের জুতা খুলে আফসানার পিঠে 2টা আলতো করে বাড়ি দেয়। তারপর আফসানা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর আফসানার জ্ঞান ফিরলে তান্ত্রিক তাকে 1 গ্লাস দুধের মতো পানীয় খাইয়ে দেয়। মহিলা তান্ত্রিক আফসানার মামাকে বলে দেয় 20 কেজি সাদা মিষ্টি কিনে সন্ধ্যার আগ মুহূর্তে সেই মাঠের পাশের 2টি হিজল গাছের ঠিক মাঝখানে যেন রেখে আসে। এরপর আফসানার মামা তান্ত্রিককে কিছু টাকা হাদিয়ে দিয়ে আফসানাকে নিয়ে বাসায় চলে আসেন। দুপুরের পর কাউসার মোল্লা আসলে আফসানার মামা তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার ব্যাপারটা গোপন রাখেন। কাউসার মোল্লা আফসানাকে নিয়ে চলে যান ওনার পরিচিত সেই হুজুরের কাছে। অন্যদিকে আফসানার আম্মাকে নিয়ে তার মামা তাদের বাড়িতে চলে আসেন। কাউসার মোল্লা আফসানাকে নিয়ে যে হুজুরের কাছে গিয়েছিলেন তিনি ছিলেন এক দরবারের বড় কর্তা। কোনো একটা কারণে সেই দরবার শরীফের নাম গোপন রাখা হয়েছে। তো সেই হুজুরকে কাউসার মোল্লা সব কিছু খুলে বলেন। হুজুর আফসানাকে বেশ কিছুক্ষণ ঝাড়ফুঁক করেন, তারপর গাছের ডালের মতো চিকন হলুদ রঙের কিছু তাকে খাইয়ে দেয়। সেই হুজুর 2টি তাবিজ দেন, একটি গলায় এবং অন্যটি আফসানার কোমরে বেঁধে দিতে বলেন। আরও কিছু সতর্কতামূলক কথা তিনি কাউসার মোল্লাকে বলে দেন। তারপর কাউসার মোল্লা তার মেয়েকে সাথে নিয়ে বাড়িতে ফিরে আসেন। ওই দিন রাতে আর কোনো সমস্যা হয় না। পরদিন আফসানার মামা সন্ধ্যার আগ মুহূর্তে 20 কেজি মিষ্টি ওই কালীবাড়ির মাঠের পাশের 2 হিজল গাছের মাঝ বরাবর রেখে আসেন। পরবর্তীতে আফসানা আর কোনো রকমের সমস্যার সম্মুখীন হয়নি। তো এই ছিল কাউসার মোল্লার মেয়ে আফসানার সাথে ঘটা কিছু রোমাঞ্চকর মুহূর্তের কথা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সংগ্রহে কোনো ভৌতিক ঘটনা থাকলে তা লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদের ইমেইলে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhoutiggota ভৌতিকগতা@gmail.com। আজ আমি আসছি। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, এখন আমি যে ঘটনাটি শেয়ার করে যাচ্ছি এটা আজকে এপিসোডে আমার পাঠানো শেষ ঘটনা। তো ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি আমাদের এপিসোড অনেক আগে থেকে শুনুন এবং তার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন। তিনি যেটা বলেন যে এটাই ওনার পাঠানোর প্রথম কোনো ঘটনা। তো দেরি করছি না, যাচ্ছি জাকির ভাইয়ের ঘটনায়। উনি যেভাবে শেয়ার করেছেন আমি আপনাদের মাঝে সেভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমি জাকির হোসেন, পেশায় একজন প্রাইভেট কার চালক। তো ঘটনা যে পাঠাবো এরকম আমার সময় হয়ে ওঠে না। যাই হোক, অনেকদিন পর আজকে ভালো লাগছে দেখে আপনাদেরকে ঘটনা শেয়ার করছি। আমার দেশের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মুসল্লি গ্রামে। ঘটনাটি ঘটে আমাদের 2 জনের সাথে, আমি এবং আমার যে চাচাতো ভাই আছে রফিক তার সাথে। করোনার সময় সব বন্ধ হয়, আমি সবার মতো বাড়িতে চলে যাই। বাড়িতে মোটামুটি ভালোই দিনকাল কাটছিল। একদিন আমার মা আমাকে বলতেছে আমাদের বাড়ির পিছনের জঙ্গলের পাশে একটা কামরাঙ্গা গাছ আছে, এটা কাটতে হবে। আমি বাড়ি গেলে
টুকটাক কাজগুলো আমি নিজেই করে থাকি। আব্বা হার্টের রোগী হয়, তাকে বেশি কিছু করতে দিই না। তো গাছ কাটতে বলেছে কারণ ওইখানে একটা বাথরুম বানাতে হবে। তারপর আমি কথা মতো কামরাঙা গাছ কাটলাম, ওইখানে বাথরুমও দিলাম, কোনো সমস্যা হয়নি। তার কিছুদিন পর অনেক বৃষ্টি হয়, আর বৃষ্টির মধ্যে পুকুর থেকে কিন্তু কই মাছ বের হয়, সবাই এটা আপনারা তো কম বেশি জানেন। তো আমার আর রফিকের ইচ্ছা ছিল যে এরকম মাছ ধরবে, এবং এটা আমাদের মাছ ধরার নেশা ছিল। তা আমি বলার আগে রফিক আমাকে বলে, রাতে মাছ ধরতে যাব, তুই যাবি নাকি? আমি তো এক পায়ে দাঁড়ানো যাবার জন্য। তখন ও বলল, তাহলে আজকে আমার সাথে থাক, আর তোর আব্বার লাইটটা চার্জ দিয়ে রাখ, মানে টর্চ লাইটটার কথা বলছিল সে। তো আমি সেই অনুযায়ী প্রায় 2-3 ঘন্টা লাইটটি চার্জ দিয়ে রাখলাম। তারপর রাত প্রায় 1টায় আমাদের বাড়ির পিছনে জঙ্গল পার হয়ে ওইদিকে একটা বিল আর পুকুর আছে, আর কই মাছগুলো পুকুর থেকে বের হয় বেশি। দুজন গিয়ে আমরা অনেক মাছ পাই। মাছ ধরে যখন আসি তখন প্রায় রাত 2:30 বাজে। তো আমি যখন এই বাড়ির পিছনে জঙ্গলে আসি তখন দেখি পাশের বড় মানে বাঁশঝাড়ে মনে হচ্ছে যে এখানে যেটা ঝড় হচ্ছে। আমরা দুজনেই দেখি যে বাঁশঝাড়ের ওখানে ঝড়ের মতো কিছু একটা হচ্ছে। তো তখন তাড়াতাড়ি বাড়ির সামনে আসি। বাড়ির সামনে আমাদের অনেক জায়গা, পুরানো একটা জায়গা। এখানে দেখছি বেশ কিছু নারকেল গাছ আমাদের অনেক আগে থেকে আছে। দেখি যে নারকেল গাছটা আমাদের সবচেয়ে বয়স্ক পুরানো, সেখানে একটা বুড়ো মহিলা সাদা থবথবা শাড়ি পরা তিনি বসে আছে, এবং তার কাপড়টা এমনভাবে বসা যে মনে হচ্ছে যে কাপড়টা অনেক পুরানো। তো রফিক কিন্তু অনেক সাহসী ছেলে, তেমন রাতে একা একা মাছ ধরার অভিজ্ঞতাও তার অনেক এরকম আছে। তো ওই মহিলাকে দেখে ওই মহিলার কাছে আগাতে লাগলো সে, এবং বলতে লাগলো যে, কে আপনি, এত রাতে এখানে কি করেন? আর মহিলাকে চেনা চেনা লাগছিল এবং চেহারাটা খুব অস্পষ্ট ছিল। তো ওই রফিক ও কাছে যাবার আগে যখন মহিলার মুখের কাপড়টা সরাতে যাবে সে চেহারাটা স্পষ্টভাবে দেখার জন্য, ও এক চিৎকার দিয়ে বলে, জাকির তাড়াতাড়ি বাড়িতে ঢুক। তো আমি তো মাছ ওইখানে রেখেই দৌড়ে বাড়িতে গেলাম। রফিক কখনো এরকম তো সাহসী হওয়ার পর চিৎকার দেয় নেই। তার চিৎকার শুনে আমি প্রচণ্ড ভয় পেয়েছি এবং বাড়িতে গেলাম, গিয়ে ঘরের সামনে আমরা ভিতরে গিয়ে পড়লাম দুজন। রফিক তো তখন কথাই বলতে পারে না ভয়ে, তার সে কী দেখেছে। তারপর তো সবাই বের হলো, ঘর থেকে বের হয়ে দেখে যে আমাদের এই অবস্থা। মানে ঘরের বারান্দায় আমরা ভিতরে বারান্দায় ঢুকেছিলাম, সেখানে তখন তারা আমাদের চিৎকার শুনে আসে। তখন সবাইকে বললাম। তারপর 2 চাচা আর কয়েকজন মিলে বাড়ির সামনের যে জায়গাটা যেরকম দেখেছি আমরা সেখানে গেলাম, গিয়ে দেখি শুধু মাছগুলা পড়ে আছে। তারপর ওই রাতে আমরা দুজন গোসল করে রাতে ঘুমাই। তো আমি ঘুমানোর পর স্বপ্নে দেখি যে ওই নারকেল গাছের নিচে যে বুড়ি ছিল উনি আমাকে বলছে, তুই আমার থাকার জায়গা নষ্ট করছিস, তোর তো একটা শাস্তি দিবই, আজকে শুধু তোর ভাইয়ের জন্য বেঁচে গেলি। এটা দেখে তখন আমার সাথে সাথে ঘুম ভেঙে যায়। তো উঠে শুনি যে দূরে এরকম মসজিদে আজান দেয়, আজান শোনার শব্দ পাই। তখন আমি আবার ঘুমিয়ে পড়ি। তার পরের দিন থেকে কেন জানি শুধু ভয় লাগা শুরু করে এবং খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছিলাম না। তো এসব দেখে আমার মা বাবাকে বললে আমি ভালো কবিরাজের কাছে যাই, এবং আমাদের পাশের গ্রামে একজন ভালো কবিরাজ ছিল, ওনার কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। তো ওনার কাছে যেতেই উনি বুঝতে পারতেছে কিছু একটা সমস্যা আমার মধ্যে আছে। তখন উনি বললো যে আপনি, আমার বাবাকে বললো আর কি উনি, সে কবিরাজ, যে আপনি ওকে নিয়ে যান, আমি এশার নামাজের পর আপনাদের বাড়ি আসবো। আপনি এরকম 7 ঘাটের পানি, গোলাপ জল, 7টা মোমবাতি এবং কয়েকটা আগরবাতি নিয়ে রাখবেন। তো এগুলো শুনে আমার বাবা সেটা ম্যানেজ করে। তো বাবা আমাকে এরকম বাড়িতে পাঠিয়ে বাজার থেকে সব নিয়ে আসে। তো রাতে কবিরাজ আমাদের বাড়ির উঠানে আমাকে বসান এবং উনি ওনার মতো কাজ করেন। প্রায় 20 মিনিট পর উনি জিনকে হাজির করেন। তখন জিনকে জিজ্ঞাসা করলো তো আমাকে কেন এরকম শাস্তি দিচ্ছে। তো আমার মাঝে ভরকা জিনটি বলল যে আমাদের বাড়ির পিছনে যে কামনা গাছটা ছিল ওইখানে ছিল ওর বাসা, আর আমি ওই গাছটি কাটার ফলে ওইখানে সে আর থাকতে পারছে না, তাই ওই দিন থেকে চেষ্টা করছিল
আমাকে মারবার জন্য। এগুলো আমি যা বলছি এগুলো আমি শুনেছি আমার আশেপাশে যারা ছিল সেই অবস্থায় তাদের কাছ থেকে শুনেছি, কারণ তখন তো সেই মুহূর্তে আমার সেন্স ছিল না, এবং কী বলেছি আমি নিজে বলতে পারবো না। তারপর ওই দিন আমার চাচাতো ভাই রফিক আমার সাথে ছিল বলে সেই জিন আমার কিছু করতে পারেনি। তখন কবিরাজ বলল যে ও বুঝতে পারে নাই, আর তুই এখানে মানুষের মাঝে থাকছিস কেন, দূরে কোথাও গিয়ে থাক, বাসা বানা, এটা এখানে তো জনবহুল জায়গা, মানুষ থাকে এখানে। তারপর অনেক বোঝানোর পর জিনটি বলল যে আমি যেতে পারি, কিন্তু তার কিছু দাবি দাওয়া ছিল, এবং আশেপাশের লোকজন সব এখন সে বেশ ভয় পাচ্ছিল যে দাবি দাওয়াগুলো যদি পূরণ হয় তারপর কি সে আসবে কি না। তো তারপর কবিরাজকে যেহেতু জিনরা কথা দেয়, এবং কবিরাজ তার দাবি দাওয়াগুলো পারিবারিক যারা ছিল আমাদের তখন তারা সেই অনুযায়ী দাবি দাওয়া পূরণ করে, এবং তারপর সে জিন সেখান থেকে চলে যেতে রাজি হয়। এরপর বেশ কয়েকদিন আমরা ভয়ে ছিলাম যে আসলে সে জিন আবার ফিরে আসে কিনা। না, আলহামদুলিল্লাহ পরে আর কোনো সমস্যা আমাদের হয়নি। তো শ্রোতা বন্ধুরা, এটাই ছিল সেই জাকির ভাইয়ের পাঠানো ঘটনা যেটা তিনি শেয়ার করেছেন, এবং তিনি বলেছেন যে ওনার কাছে আরও অনেক ঘটনা আছে এবং ঘটনা তিনি আমাদেরকে পাঠাবেন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোডে আমি যে ঘটনাগুলো শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই মতামত দিয়ে জানাবেন। ছোট কিছু ঘটনা শেয়ার করেছি, আর আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন সুমন ভাইয়ের রহিম হুজুরের ঘটনার জন্য। আমার সাথে সুমন ভাইয়ের কথা হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি ঘটনা লিখছেন, যেহেতু তিনি অনেক বড় ঘটনা পাঠান, লিখতে বেশ সময় লাগে এবং তিনি তার নিজের ব্যক্তিগত সমস্যা ব্যস্ততা থাকে, তো এই জন্য তিনি ঘটনা লিখছেন। তিনি বলেছেন যে ঘটনা লেখা শেষ হলে অবশ্যই তিনি আমাদেরকে পাঠাবেন, এটা নিয়ে তিনি কাজ করছেন। এবং তার পাশাপাশি অনেকেই জানতে চাচ্ছেন যে ইদরাক ভাইয়ের ঘটনা কেন আসে না। ইদরাক ভাইয়ের সাথেও আমি যোগাযোগ করেছি, আসলে ইদরাক ভাইয়ের মধ্যে খুবই ব্যস্ত হয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে ভাই আমি জানি যে এটা আমার অনেক গ্যাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি ঘটনা শেয়ার করব। তো শ্রোতা বন্ধুরা, অবশ্যই মতামত জানাবেন কেমন লেগেছে আজকের ঘটনাগুলো। ইনশাল্লাহ আমি আবারও হাজির হব নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।